প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাহাদস টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 3 প্রথম পার্টের চ্যাপ্টার 3 এর একটি খুব ছোট্ট অংশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রাস, এটি নিয়ে কথা বলবো। প্রাস কি সেটা দিয়ে চলো শুরু করা যাক। ওকে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই জায়গাটাতে ধরো তুমি আসো। ওকে, এবং তুমি তোমার হাতে থাকা একটি বল আছে দেখতে পাচ্ছ। ধরো এই যে বলটা, এই বলটাকে তুমি নিক্ষেপ করছো। ঠিক আছে, বলটাকে তুমি নিক্ষেপ করছো। কিভাবে নিক্ষেপ করছো? ধরো এইটা হচ্ছে আমাদের ভূমি, রাইট? এটা হচ্ছে ভূমি। তো ভূমির সাথে ধরো আমরা একটা অ্যাঙ্গেল করে, ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে এই বলটাকে তুমি নিক্ষেপ করলে। তাহলে এই যে বলটা তুমি নিক্ষেপ করেছো, এই বলটাকে আমরা বলবো হচ্ছে প্রাস। ওকে, দেখতে এত সিম্পল মনে হলেও প্রাসের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক। মানে তুমি যদি চিন্তা করো যে এই যে আমরা স্পোর্টস সায়েন্সের কথা যদি বলি, যেখানে ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ভলিবল ছুঁড়ে মারা, এই সব কিছুই কিন্তু প্রাসের অন্তর্ভুক্ত বিষয়। মানে এদের গতি অ্যানালাইসিস করতে গেলে তোমাকে কিন্তু এই প্রাস জানতে হবে। অথবা তুমি যদি চিন্তা করো যে আমরা যখন স্যাটেলাইট লঞ্চ করার সময় সেটাও কিন্তু তার যে গতি সেটাকেও অ্যানালাইসিস করার জন্য তোমাকে কিন্তু প্রাস জানতে হবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রাস, প্রথমত প্রাসের যে গতি, প্রাসের গতিটা হচ্ছে আসলে একটা দ্বিমাত্রিক গতি। ওকে, দ্বিমাত্রিক গতি কেন একটু দেখো। মানে ধরো এই যে বলটা আমার এখানে আছে, এই বলটাকে যদি আমি নিক্ষেপ করি, ধরো এই বরাবর তুমি নিক্ষেপ করলা, তাহলে এটা নিক্ষেপ করলে কী হবে? এটা ধরো এই রকম একটা পথ, যেটা আমরা পরে দেখব কেন এটা এরকম পথে চলে। ওকে, ধরো এরকম একটা পথ ফলো করে সে যাচ্ছে। এখন তুমি যদি চিন্তা করো যে এই যে পথটা ফলো করলো না, ধরো বল নিক্ষেপ করার পরে 1 সেকেন্ড পরে গিয়ে তুমি দেখতে চাও যে বলটা কোথায় আছে। দেখা গেল যে 1 সেকেন্ড পরে বলটা আসলে এই জায়গাটাতে আছে। ওকে, তাহলে এই যে 1 সেকেন্ড পরে বলের যে পজিশন, সেটাকে তুমি যদি নির্দেশ করতে চাও তাহলে তুমি কিভাবে করবে? দেখো, এর জন্য আমাদের আসলে দুইটা অ্যাক্সিসের হেল্প নিতে হবে। কারণ বলটা দেখো এই জায়গায় আছে। সো তুমি যদি চিন্তা করো যে বলটা আসলে এক্স অক্ষ বরাবর, এই যে এই দিকে যদি আমরা বলি এক্স অক্ষ, বলটা আসলে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু দেখো ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে। মানে বলের কাছে তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে এই দূরত্বটা যেতে হবে, এক্স সমান পরিমাণ একটা দূরত্ব। অ্যাট দ্য সেম টাইম তোমাকে কিন্তু ওয়াই সমান একটা দূরত্বে যেতে হবে। ধরো আমাদের বলটা যেহেতু এখানে আছে, তার মানে আমার এক্স হবে হচ্ছে এই জায়গাটুকু এবং ওয়াই হবে হচ্ছে আমার এই জায়গাটুকু। বুঝতে পারলা? অর্থাৎ বলের পজিশনটাকে তুমি যদি ইন্ডিকেট করতে চাও তাহলে তোমাকে দুইটা স্থানাঙ্কের কথা বলতে হচ্ছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই কারণে আমরা প্রাসের গতিটাকে বলি হচ্ছে 2 ডাইমেনশনাল মোশন। বুঝতে পারলে? এখন চিন্তা করো যে আমাদের এই যে প্রাস আমরা যেটা ধরো নিক্ষেপ করতেছি, সেইটা আজীবন তো আর উপরে থাকে না। একটা নির্দিষ্ট সময় পরে কি করে? এটা নিচে পড়ে আসে না, ভূমিতে আবার ফিরে আসে। তাহলে এখন কথা হচ্ছে যে ভূমিতে এটা কেন ফিরে আসে বলো? এটা খুব সিম্পল উত্তর না? ওই যে নিউটন বলছিল যে যখন কোনো কিছু উপর থেকে পড়ে সেটা কিসের জন্য পড়তেছে, সব কিছু কেন নিচের দিকেই পড়ে? আমরা জানি যে এটা পৃথিবীর যে অভিকর্ষ বল সে কারণে পড়ে। তাহলে গ্র্যাভিটেশন এখানে একটা ইফেক্ট ফেলছে, তাই না? তাহলে দেখো এই যে গ্র্যাভিটেশন বা জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যদি বলো, জি এর ইফেক্ট আসলে কি খেয়াল করলে দেখবা। মনে করো যে আমরা ধরো এখানে হচ্ছে আমার একটা অক্ষ আছে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এদিকে ধরো আমি আর একটা অক্ষ নিলাম। ওকে, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তো আমি একটু লিখে দেই যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন দেখো ওয়াই অক্ষ বলতে আমরা আসলে উপরের দিক বোঝাচ্ছি। কথা বোঝা গেল? মাটি থেকে এটার উচ্চতা কত সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু দিয়ে আমরা বোঝাবো। আর এক্স অক্ষ থেকে আমরা বোঝাচ্ছি হচ্ছে যে এই যে ধরো যদি আমি এই জায়গাটা থেকে এটাকে নিক্ষেপ করি তাহলে সে ভূমি বরাবর কত দূরে গিয়ে পড়তেছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে আসলে এক্স। এবার চিন্তা করো, ধরো আমরা ওয়াই অক্ষ বরাবর যদি দেখি তাহলে বলটা প্রথমে এরকম উপরের দিকে ওঠে ওঠে ওঠে, একটা সময় আবার এটা নিচের দিকে নামে নামে নামে, এইভাবে সেটা তার গতিপথটা এরকম, তাই না? উপরের দিকে উঠতেছে আবার নিচের দিকে নামতেছে। কেন নিচের দিকে নামতেছে? কারণ হচ্ছে জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ওকে, এখন যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন না থাকতো তাহলে কি হতো বলো তো? গ্র্যাভিটেশন যদি না থাকতো, মানে জি এর ভ্যালু যদি জিরো হতো তাহলে কি হতো? চিন্তা করো তো, জি এর ভ্যালু 0 হলে কি হইতো?
ধরো জি এর ভ্যালু যখন 0 তখন কিন্তু এইটা আর নিচের দিকে আসতো না, আসতো নিচের দিকে আসতো না, তাহলে সেটা কোন দিকে যাইতো প্রশ্ন আসে, তাহলে সেটা কোন দিকে যাবে বলো তো, একটু চিন্তা করো। জি এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেটা কোন দিকে যাবে? আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রাস যেটা আছে সেই প্রাসটাকে আমরা হচ্ছে ধরো আনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ধরো ছুঁড়ে মারলাম। মনে করো যে এই হচ্ছে আমাদের প্রাসের ইনিশিয়াল ভেলোসিটি, মানে আদিবেগ যেটা। ধরো এই আদিবেগে আমি যদি প্রাসটাকে নিক্ষেপ করতাম, ধরো v0 আদিবেগে তুমি হচ্ছে এইখানে একটা অ্যাঙ্গেল ভূমির সাথে, রাইট, ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা করছো এটা হচ্ছে ধরো থিটা। তাহলে v0 অ্যাঙ্গেল করে থিটা, আমি যদি v0 বেগে থিটা অ্যাঙ্গেলে যদি কাউকে নিক্ষেপ করি, তাহলে যদি জি না থাকতো কি হতো? আমরা দেখেছো হেডিং দিয়েছি, জি এর প্রভাবটা আসলে কি সেটা বুঝবো। জি যদি না থাকতো তাহলে সেটা কি করতো জানো? জি যদি না থাকতো তাহলে সেইটা আসলে এই যে সরল রেখা বরাবর এরকম চলতেই থাকতো। বোঝা গেছে? সরলরেখা বরাবর এরকম চলতেই থাকতো। জি থাকার ফলে কি হয়েছে দেখো, মনে করো টি সময় পরে, ধরো টি সময় পর এটা যদি জি না থাকতো তাহলে আসতো কোথায়? ধরো এই জায়গায় আসতো। ওকে, টি সময় পরে জি না থাকলে ধরো ওখানে আসতো। এখন যেহেতু জি আছে তাহলে সে তো আর অত উপরে উঠতে পারবে না, জি কী করবে? তাকে নিচে টেনে নেওয়া হবে। এখন জি থাকার কারণে সে ওই টি সময় পরে, দেখো জি থাকার কারণে সে এই টি সময় পরে আসলে এই জায়গা থেকে নিচের দিকে এই নিচের দিকে নামবে। অর্থাৎ তার জি না থাকলে তার থাকার কথা ছিল এখানে, যেহেতু জি আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে, তখন সে আর এখানে থাকবে না, তখন সে চলে আসবে কোথায় বলো তো? এই জায়গাটাতে চলে আসবে। বোঝা গেছে? এখানে এরকম প্রত্যেকটা পয়েন্টের জন্য ধরো এই জায়গায় থাকবে না, যেহেতু জি আছে তাহলে তার একটা নিচের বিন্দুতে আসবে। এখানে থাকবে না, যেহেতু জি আছে তাহলে তার একটা নিচের বিন্দুতে চলে আসবে। এখানে থাকবে না, যেহেতু জি আছে তাহলে সে আরও নিচে চলে আসবে। এইভাবে এর যে পথ, সেই পথটা আসলে আর সরল রেখা থাকে না। জি থাকার কারণে এই পথটা সরল রেখা থাকে না, রাদার এই পথটা এইরকম বক্ররেখা হয়ে যায়। বুঝতে পারছো? আর এই যে বক্ররেখাটা হচ্ছে, এই বক্ররেখাটা নিয়ে আমরা কথা বলবো। এবং এই যে জি তো নিচের দিকে কাজ করতেছে, তাই না? নিচের দিকে জি কাজ করার কারণে তার যে ভেলোসিটি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, চলো প্রথমে শুরু করব হচ্ছে গতির সমীকরণ। কেমন? রাইট, গতির সমীকরণ দেখার আগে চলো আমরা একটা ছোট্ট অ্যানিমেশন দেখে আসি। ওকে, এটা হচ্ছে একটা প্রাসের আমরা অ্যানিমেশন দেখাবো। দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে আমাদের প্রাসের ইনিশিয়াল পজিশন। এই জায়গা থেকে আমরা এটাকে নিক্ষেপ করব এবং নিক্ষেপ কত স্পিডে করতেছি, কত অ্যাঙ্গেলে করতেছি সেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, এইটার ইনিশিয়াল ভেলোসিটি এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমরা যেই অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছি এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এই যে এই কোণটা যেটা, হ্যাঁ, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবং আমরা ধরে নিচ্ছি যে এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হচ্ছে 9.8, মানে আমরা ধরে নিচ্ছি যে এটা পৃথিবীর সারফেস থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই যে যখন তুমি এটাকে নিক্ষেপ করবে তখন কি হয় একটু দেখো তো। আমরা ধরো এটাকে নিক্ষেপ করলাম, কেমন? মনে করো এটাকে আমি ফায়ার করে দিলাম। ওকে, এটা খুব ছোট হয়েছে, আমরা চলো একটু ভেলোসিটিটা বাড়ায় নিই। হ্যাঁ, ধরো ভেলোসিটি আমি বাড়ায় দিলাম হচ্ছে লেটস সে 34.5 মিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে আমি যদি এটাকে ফায়ার করি, দেখো এইভাবে এটা চলতে থাকে, তাই না? এভাবে চলতে থাকবে। এবার চিন্তা করো, এর যে আমার ভেলোসিটি ধরো এই পয়েন্টটাতে যখন আসছে তখন আমার টাইম কত? নিচে দেখো আমার টাইম হচ্ছে 1.58 সেকেন্ড। অর্থাৎ তুমি 34.5 মিটার পার সেকেন্ড বেগে একটা বল বা যে কোনো কিছু নিক্ষেপ করেছো, তাহলে সেইটা 45 ডিগ্রি কোনো অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো এবং 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এটা চলতেছে সামনের দিকে। ওকে, তাহলে ইফেক্টটা কোথায় হয় সেটা একটু দেখবো। সেটা দেখার জন্য আমরা দেখো এই যে ভেলোসিটিটা আছে না, ইনিশিয়াল যে ভেলোসিটি, ওকে, ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা কিন্তু দুইটা উপাংশে ভাগ করতে পারি। কেমন? আমি যদি তোমাদেরকে উপাংশগুলো দেখাই, দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এর একটা উপাংশ থাকে, এই যে এইটুকু, তাই না? আর ওয়াই অক্ষ বরাবর দেখো এর একটা উপাংশ আছে। ঠিক আছে,
তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো এক্স অক্ষ বরাবর উপাংশের ভ্যালু কত, আমি এগুলো সব ডিটেলস দেখাবো, বাট জাস্ট দেখো এক্স অক্ষ বরাবর আমাদের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু হচ্ছে 24.4 মিটার পার সেকেন্ড। কীভাবে আসছে দেখাবো। ওয়াই অক্ষ বরাবর আমাদের যে ভেলোসিটি সেটা দেখো 24.4 মিটার পার সেকেন্ড। এবার আমি যদি এটাকে নিক্ষেপ করি তাহলে চেঞ্জ কোথায় হয় সেটা দেখতে হবে। ওকে, লেটস ফায়ার ইট। এই জায়গায় চলে আসছি, দেখো মনে করো আমি আসছি হচ্ছে 0.75, ধরো আমি চলে আসছি হচ্ছে এই জায়গাটাতে। ওকে, ধরো 0.72 মিটার পার সেকেন্ড। খেয়াল করলে দেখবা 0.72 মিটার পার সেকেন্ডে এইটার Vx যেটা সেটা আগের ভ্যালুটাই আছে, কিন্তু Vy যেটা এইটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো আমি যদি আরও সামনে যাই, ধরো টি সমান যদি আমি বলি যে আমার টি এর ভ্যালু যদি আমি আরও বাড়াই, লেটস সে টি হচ্ছে আমরা বললাম 1.92 সেকেন্ড, এই জায়গাটাতে খেয়াল করলে দেখবা এই জায়গাটাতেও Vx এর ভ্যালু কিন্তু আগেরটাই আছে, কিন্তু Vy এর ভ্যালু দেখো, Vy এর ভ্যালুটা কিন্তু কমে গেছে। ইন্টারেস্টিং। সো এইভাবে বোঝা যাচ্ছে যে তুমি আসলে যে কোনো সময়ে যাও না কেন তার এক্স অক্ষ বরাবর যে বেগ, এই বেগটা আসলে স্থির থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে বেগ, এই বেগটা আসলে কমতে থাকবে। এভাবে আমাদের প্রাস সামনের দিকে যেতে থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে নাকি? কারণটা কি বলো তো? কারণ এই যে প্রাস পৃথিবী সারফেস থেকে তুমি নিক্ষেপ করেছো, এই প্রাসের যে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, সেইটা আসলে জি। ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে জি, এই যে 9.8 মিটার পার সেকেন্ড। এবং জি কোন দিকে কাজ করতেছে বলো তো? নিচের দিকে কাজ করতেছে। এইটা হলো তোমার জি, কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তার মানে আমরা প্রাসকে যখন ছুঁড়ে মেরেছি তার ত্বরণ কোন দিকে? নিচের দিকে। এক্স অক্ষ বরাবর তার কোনো কি নাই বলো? ত্বরণ নাই। বোঝা গেছে এইটুকু? একটু লিখে নিতে পারো যে এক্স অক্ষ বরাবর প্রাসের ত্বরণ, এক্স অক্ষ বরাবর প্রাসের ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমরা দেখছি ভেলোসিটি চেঞ্জ হয়, তার মানে ত্বরণ আছে, রাইট? ভেলোসিটি চেঞ্জ মানে তো ত্বরণ আছে, সেটা ত্বরণ হোক মন্দন হোক, আছে কিছু একটা। তার মানে ওয়াই অক্ষ বরাবর আমার কি বলো তো? ওয়াই অক্ষ বরাবর প্রাসের ত্বরণ 0 না, প্রাসের ত্বরণ আছে। কত সেটা? প্রাসের ত্বরণ হচ্ছে জি। বোঝা গেল? প্রাসের ত্বরণ হচ্ছে জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাই দ্য ওয়ে, ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, তার মানে কি তার একটা ডিরেকশন আছে। সো ভ্যালুটা হচ্ছে 9.8, মানে জি, ডিরেকশন নিচের দিকে। সো প্রাসের ত্বরণ হচ্ছে নিচের দিকে এবং এটার ভ্যালু হচ্ছে 9.8। এতটুকু বুঝছো কি না? তাহলে আমরা এই অ্যানিমেশন থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে তুমি যে কোনো সময়েই যাও না কেন, রাইট? তুমি যে কোনো সময়ে যাও না কেন, দেখা যাচ্ছে যে এর যে ভেলোসিটিটা ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি যেটা আছে এইটা আসলে চেঞ্জ হয়, কিন্তু এই যে এই ভ্যালুটা দেখবা সবসময় এটা চেঞ্জ হচ্ছে। টাইম বাড়লে টাইম কমলে এই ভ্যালুটা কনস্ট্যান্ট না, চেঞ্জ হবে। কিন্তু এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি সেটা আমরা দেখলাম ইনিশিয়ালি যেই উপাংশ ছিল বেগের, যেই উপাংশ ছিল সেটাই বরাবর থাকতেছে। ওকে, তার মানে এক্স অক্ষ বরাবর প্রাসের ত্বরণ হচ্ছে 0 আর ওয়াই অক্ষ বরাবর প্রাসের ত্বরণ হচ্ছে জি। এটা কোন দিকে? নিচের দিকে। ক্লিয়ার? তাহলে এবার আসো গতির সমীকরণগুলো একটু দেখা যাক। গতির সমীকরণ বলতে আমরা আসলে কি বের করতে যাচ্ছি বুঝছো? আমরা বের করতে যাচ্ছি যে এটার ধরো একটা প্রাস একটা সার্টেইন ভেলোসিটিতে আমরা একটা সার্টেইন অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, এটা উপরের দিকে যাচ্ছে। টাইম আমরা হিসাব করতেছি ঘড়িতে, ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড পরে এইটার বেগের ভ্যালু কত, এটার ত্বরণ কোথায় কত, ঠিক আছে, এর বেগ কোথায় 0, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো গতির সমীকরণে। সো সেইটার জন্য আমাদেরকে চলো আমরা ফার্স্টে একটু এই জায়গাটাতে একটা ধরো প্রাস ড্র করে ফেলি। দুইটা অক্ষ নিব আমি। ওকে, মনে করো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে? এবং আমি এখানে একটা প্রাস নিক্ষেপ করতে যাচ্ছি। এই জায়গা থেকে ধরো আমি একটা প্রাস নিক্ষেপ করলাম। ওকে, এই ভেক্টরটা হচ্ছে আসলে ভেলোসিটি বোঝাচ্ছে। এবং ধরো এটার আদিবেগ, এটাকে আমরা বললাম হচ্ছে ভি নট আদিবেগে এটাকে নিক্ষেপ করা হলো। একটা বল তুমি ভি নট আদিবেগে ছুড়ে দিলা,
আর কত অ্যাঙ্গেলে ছুটছো সেটা আমরা বললাম যে ধরো ভূমির সাথে যে অ্যাঙ্গেলটা তুমি করেছো এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো থিটা। ওকে, তার মানে থিটা আদি বেগ, থিটা কোণে আমরা ভি নট আদি বেগে একটা বল, একটা প্রাস নিক্ষেপ করছি। ওকে, আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে টি সময় পর কি হবে। আমরা দেখতে চাই টি সময় পর প্রাসের বেগ, এইটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, যেহেতু প্রাস এটা দ্বিমাত্রিক একটা গতির উদাহরণ, সুতরাং আমরা যখন এর গতি অ্যানালাইসিস করব তখন অবশ্যই আমাকে দুইটা অক্ষ বরাবর নিয়ে চিন্তা করতে হবে। তাহলে চলো এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। ওকে, এই দুই ভাগে ভাগ করে ফেললাম। ধরো এই অংশটা হচ্ছে আমাদের এক্স অক্ষের জন্য যা যা হবে সেটা আমরা এখানে লিখব, আর এই অংশটা ধরো আমাদের ওয়াই অক্ষের জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের জন্য যা যা হবে সেটা আমরা এখানে লিখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আসো, আমি জানতে চাই এক্স অক্ষ বরাবর এর বেগের পরিবর্তন কিভাবে হচ্ছে সেইটা। ওকে, ফার্স্ট থিং হচ্ছে দেখো এক্স অক্ষ বরাবর আদি বেগ কত বলো, এক্স অক্ষ বরাবর আদি বেগ। তাহলে দেখো আদি বেগটাকে আমি দুইটা উপাংশে ভাগ করতে পারি, রাইট? আদি বেগটাকে তুমি দুইটা উপাংশে ইজিলি ভাগ করতে পারো। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটার নাম দাও, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাই না? ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, দুইটা উপাংশে আমি ভাগ করে ফেললাম। এক্স অক্ষ বরাবর যে উপাংশ দেখো ভি নটের এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, ভি নট কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা কত, ভি নট সাইন থিটা। ঠিক আছে, দুইটা উপাংশ আমরা ভাগ করে ফেললাম। তাহলে এক্স অক্ষ বরাবর আমার আদিবেগের ভ্যালু কতটুকু ছিল, ভি নট কস থিটা, লিখে দাও ভি নট কস থিটা। এবার আসো ওয়াই অক্ষের জন্য, সিমিলারলি ওয়াই অক্ষের জন্য তোমার আদিবেগ কত বলো, ওয়াই অক্ষের জন্য তোমার আদিবেগ এটা হবে ভি নট কি বলো তো, সাইন থিটা। সো এটা হচ্ছে ভি নট সাইন থিটা। ওকে, এক্স অক্ষ বরাবর আদিবেগ আমি পাইছি, ওয়াই অক্ষ বরাবর আদিবেগও আমি পাইছি। এবার আসো এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, ফাইন, এক্স অক্ষ বরাবর ত্বরণ কত। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাতে ত্বরণ আসলে কোন দিকে বলো তো বাবা, এই জায়গাটাতে ত্বরণ হচ্ছে নিচের দিকে, রাইট? জি হচ্ছে নিচের দিকে। তার মানে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে আসলে এক্স অক্ষ বরাবর মানে এই বরাবর জি এর উপাংশ কত আসলে বলো তো। এক্স অক্ষ বরাবর তুমি যদি এটার উপাংশ নাও তো সেই উপাংশ কত হবে, এই উপাংশ হবে জি কজ এই দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা, এবং এটা 90 ডিগ্রি, রাইট? সো জি কজ 90 ডিগ্রি, সো দ্যাট বিকামস 0। তার মানে এক্স অক্ষ বরাবর তোমার আসলে প্রাসের কোনো কি নেই বলো তো, ত্বরণ নাই, যেটা একটু আগেও বলছি আমরা। এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0। ওয়াই অক্ষের জন্য ত্বরণ কত বলো, ওয়াই অক্ষের জন্য ত্বরণ কত? তো ওয়াই অক্ষের জন্য ত্বরণ তুমি চাইলে আবার আগের মতো চিন্তা করতে পারো যে আমি ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, রাইট? উপাংশ নিলে দেখবা এই ত্বরণের ভ্যালু কত হবে বলো তো, ত্বরণের ভ্যালু কত হবে? আমরা যদি ধরি যে ওয়াই উপরের দিকে পজিটিভ, কোন দিকে বলো তো বাবা, ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ, এইটা যদি আমরা চিন্তা করি তাহলে উপরের দিকে মানে এই দিকে জি এর উপাংশ কত, এটা হবে জি কজ এই দিকের সাথে অ্যাঙ্গেল, রাইট? এদিকের সাথে অ্যাঙ্গেল কত, এটা 180 ডিগ্রি না, পাই লিখলাম, তাহলে জি কজ 180 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস জি। বোঝা গেল? অর্থাৎ আমি বুঝতেছি যে ওয়াই অক্ষ বরাবর প্রাসের ত্বরণ হচ্ছে মাইনাস জি, যেহেতু আমি ওয়াইটাকে কোন দিকে পজিটিভ ধরছি, উপরের দিকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবারে আসো টি সময় পরে আমি বেগ বের করব। তাহলে টি সময় পরে যখন তুমি বেগ নিবে, ধরো টি সময় পরে প্রাসটা তোমার এই জায়গায় চলে আসছে, আমি এটা একটু মুছে দিলাম, কেমন? ওকে, ধরো টি সময় পরে প্রাস হচ্ছে এরকম কোনো একটা জায়গায় ধরো আসছে, এরকম কোনো একটা জায়গায় আসছে। তাহলে এই জায়গায় টি সময় পরে বেগের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, রাইট? আরেকটা কি বলতো, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, এক্স এবং ওয়াই দুইটা অক্ষ বরাবর উপাংশ থাকবে। তাহলে আমি আসলে এইটা বের করতে চাচ্ছি, বুঝছো, যে এক্স অক্ষ বরাবর উপাংশ টি সময় পরে ধরো ভি এক্স কত, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ টি সময় পরে ভি ওয়াই কত, এই ভ্যালু দুইটা আমি চাই। ওকে, ভ্যালু দুইটা আমি চাই। এখন একটা সিম্পল জিনিস, গতির সমীকরণ আমরা জানি যে আদিবেগ এবং শেষ বেগের রিলেশন ভি ইকুয়ালস ইউ প্লাস বলো তো এটি। তাহলে তোমার শেষ বেগ হচ্ছে টি সময় পরে বেগ যদি ভি হয় এবং এটার আদি বেগ তোমার যদি ইউ হয় আর ত্বরণ যদি এ হয়, তাহলে টি সময় পরে এদের সম্পর্ক হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে ওই সম্পর্কটা আমরা এখানে অ্যাপ্লাই করব, কেমন? তাহলে বলো টি সময় পর
টি সময় পর বেগের এক্স অক্ষ বরাবর টি সময় পর বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ধরো এটাকে আমরা বললাম vx। ওকে, তাহলে vx এর রিলেশন কী হবে? v সমান ইউ প্লাস এটি। খেয়াল করো, v সমান ইউ প্লাস এটি। তাহলে এই যে v এর জায়গায় আমি বসাবো হচ্ছে vx সমান ইউ মানে আদিবেগ কত ছিল? v নট কস থিটা। তাহলে ইউ এর জায়গায় তুমি বসাবো হচ্ছে v নট কস থিটা, v সমান ইউ প্লাস এটি। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর ত্বরণ 0, সো 0 ইন্টু টি দ্যাট বিকামস 0 অফকোর্স। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ভি নট কস থিটা। ক্লিয়ার কি না? তাহলে আমরা পেলাম vx, এটা হচ্ছে ভি নট কস থিটা। vx পেয়ে গেছি, এটা হচ্ছে ভি নট কস থিটা। দ্যাট মিনস আগে যেই বেগ ছিল টি সময় পরেও সেই বেগে আছে। আগে যে বেগ ছিল টি সময় পরে সেই বেগে আছে। অ্যানিমেশন একটু আগে দেখছো না, দেখেছি না? এই যে জায়গায় ব্রাশটা যখন তুমি নিক্ষেপ করো নিক্ষেপের শুরুতে এটার ভেলোসিটি যা থাকে, দেখো আমি রিসেট করে দিই এটাকে। শুরুতে এটার যে ভেলোসিটি থাকে, এই ভেলোসিটিটাই আসলে সবসময় থাকে। এটাকে যদি আমি ধরো ফায়ার করি, দেখো এই ভ্যালুটা চেঞ্জ হয় না, বোঝা যাচ্ছে? এটা 24.4ই থাকে। তার মানে এক্স অক্ষ বরাবর প্রাস কিসে চলে? এক্স অক্ষ বরাবর প্রাস কিসে চলে? এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে চলে। ক্লিয়ার? মনে থাকবে, খাতায় লিখো, এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে চলে। এবার আসো ওয়াই অক্ষের জন্য আমরা কি বলতে পারি বলো তো? ওয়াই অক্ষের জন্য লেটস সি। ওকে, ওয়াই অক্ষে বরাবর আমরা যদি বেগের উপাংশ টি সময় পরে, এটা আমি আর লিখতেছি না, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ টি সময় পরে, ধরো এটা হচ্ছে ভি ওয়াই, বাংলাটা আমি লিখলাম না। ওকে, এই যে সিমিলারলি টি সময় পর বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভি ওয়াই। সো ভি ওয়াই আমি কীভাবে পাবো? এই জায়গাটা, সেম জায়গাটা আমি ইউজ করতে পারি, দেখো এই ইকুয়েশন। ওকে, এবার আমার কি হবে? এবার হচ্ছে শেষ বেগ হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর যেটা, সেটা ভি ওয়াই। আদিবেগ ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল ভি নট সাইন থিটা। সো দ্যাট উইল বি ভি নট সাইন থিটা প্লাস এটি। ওয়েল, এ হচ্ছে মাইনাস জি, রাইট? ত্বরণ। সো ইউ উইল গেট মাইনাস জিটি। ঠিক আছে? তাহলে ভি ওয়াই সমান আমি পাবো হচ্ছে ভি নট সাইন থিটা মাইনাস জিটি। কেমন? এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর টি সময় পর বেগের উপাংশ। বুঝতে পারছি না পারি নাই বলো? তাহলে দুইটা তুমি পেয়ে গেছো, একটা হচ্ছে vx আর একটা হচ্ছে vy। এবার দেখো, আমি যদি টি সময় পর বেগের ভ্যালু কত এইটা যদি আমি জানতে চাই, কেমন? টি সময় পর বেগের ভ্যালু কত এইটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমি একটু সাইডে লিখে দিই, হ্যাঁ, টি সময় পর বেগের মান কত? ওয়েল, টি সময় পর বেগের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে vx আর একটা হচ্ছে vy। তাদের মাঝখানের অ্যাঙ্গেল কয় ডিগ্রি? 90 ডিগ্রি। সুতরাং ভেক্টর থেকে দেখো আমরা ইজিলি বলতে পারি যে বেগ v হবে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। এই রুট ওভারটাই হচ্ছে আমার বেগের ভ্যালু, রাইট? এটাই বেগের ভ্যালু না? ওই যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। ওকে, আলফা 90 ডিগ্রি, সো ওই 2pq কজ আলফাটা থাকবে না। তাহলে তুমি পাবা হচ্ছে v সমান রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। এবং এই যে ধরো বেগটা যদি আমি এখানে দেখাই, ধরো বেগ হচ্ছে এই বরাবর, ওকে, মানে ভি এই বরাবর ধরো। তাহলে এবার আমাকে বলো, এইটা যদি আমার ভি হয়, ভিটা এই কত অ্যাঙ্গেল তৈরি করছে এক্স অক্ষের সাথে? ভিটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? দেখো কত অ্যাঙ্গেল তৈরি করছে ভিটা এক্স অক্ষের সাথে। সেটা যেহেতু 90 ডিগ্রি, একটু দেখে নিও ভিটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করার কথা? vy বাই vx। কেমন? vy বাই vx এই অ্যাঙ্গেল তৈরি করার কথা। আমি যদি আরেকটু বুঝাই, দেখো এই জায়গাটাতে খেয়াল করো, এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার vx, রাইট? আর এইখান থেকে এইটুকু কি? এইটুকু হচ্ছে তোমার vy, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে ওই জায়গায় একটা ত্রিভুজ ফর্ম করতেছে না? দেখো
এখানে আসলে একটা এরকম ত্রিভুজ ফর্ম করতেছে না, ত্রিভুজটা যদি আমরা এখানে দেখাই, রাইট, এরকম একটা ত্রিভুজ ফর্ম করতেছে, ঠিক আছে না? দেখো তো এরকম একটা ত্রিভুজ ফর্ম করতেছে কিনা, যেখানে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার ভিএক্স, এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভিওয়াই, আর এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার আলফা, যেখানে এইটা হচ্ছে ভি এর মান, বোঝা যায়? তো এই ত্রিভুজ থেকে বলো ট্যান আলফা সমান কী লেখা যায়? এই ত্রিভুজ থেকে ট্যান আলফা সমান কী লিখতে পারো? তুমি লিখতে পারো যে ট্যান আলফা হচ্ছে লম্ব বাই ভূমি, সো দ্যাট উইল বি ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। তাহলে আলফা সমান কী লেখা যায়? ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, বোঝা যাচ্ছে? সো সিম্পলি আমি বেগের ভ্যালু বলতে পারি ভি হচ্ছে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ারের রুট ওভার, আর বেগ এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এই হলো প্রাসের যে কোনো সময়ের গতি, বেগ কত হবে, বেগ কোন দিকে অ্যাঙ্গেল করে আছে ইত্যাদি ভ্যালু। ক্লিয়ার? এবার যদি এই জায়গাটাতে আসো, আমরা যদি এটা চেক করি যে ঠিক আছে কি না সব কিছু, হ্যাঁ, ধরো আমরা ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরো বলে দিলাম, সেইটাকে আমরা 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আমরা একটা আলফার ভ্যালু বলি, ধরো আলফা হচ্ছে আমাদের লেটস সে 30 ডিগ্রি। হ্যাঁ, আলফা হচ্ছে আমাদের ধরো 30 ডিগ্রি, 30তে যাই আমি, ওকে, 30 ডিগ্রি, জি হচ্ছে 9.8। এইরকম করে আমরা একটা প্রাসকে নিক্ষেপ করতেছি, ঠিক আছে? এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ভি আদিবেগ, এটার ভ্যালু হচ্ছে আমাদের 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভি নট হচ্ছে, লিখে নাও, ভি নট হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, থিটা হচ্ছে আমার 30 ডিগ্রি, জি হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা ভি এক্সের ভ্যালু কত পাবো? এই অংশটা দেখো, চেক করো, ভি এক্স সমান তুমি কী পাবা? ভি এক্স হচ্ছে ভি নট কস থিটা, রাইট? ভি নট কস থিটা, সো ভি নট কত? 25 ইন্টু কস থিটা হচ্ছে তোমার কত? 30। তাহলে দেখো তো কত আসে, 25 ইন্টু কস 30, সো 25 কস 30, দ্যাট বিকামস 21.65, আরও কিছু আছে ওটা আমি লিখলাম না, মিটার পার সেকেন্ড। দেখো 21.65 মিটার পার সেকেন্ড, ওকে? এটা হচ্ছে আমার ভি এক্স। নাও সিমিলারলি তুমি বলতে পারো যে ভি ওয়াই কত? দেখো ভি ওয়াই হচ্ছে আমার এখানে অলরেডি ভ্যালুটা জেনারেট করা আছে, দ্যাট উইল বি 12.5। তো তুমি যদি ভি ওয়াই লেখো, ভি ওয়াই টাইম 0 যখন, তখন কিন্তু, হ্যাঁ, ভি এক্স যখন টাইম হচ্ছে 0 মানে শুরুতে, তো ভি ওয়াই তাহলে কত বলো? ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা, আমি আর লিখলাম না, ভি নট মানে 25 আর সাইন থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, তো তুমি যদি ভি নট সাইন 30 ডিগ্রি করো কত হয় দেখো, ভি নট সাইন 30 ডিগ্রি করলে এটা আসে হচ্ছে আমার 12.5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আমি আদিবেগগুলো আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে আমার 21.65 আর আরেকটা উপাংশ হচ্ছে আমার 12.5 মিটার পার সেকেন্ড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে নিক্ষেপ করব। লেটস ফায়ার ইট। এই জায়গাটাতে আমি চলে আসবো, একটু দূরে যাই, একটু কাছে আসি, চলো একটু, আমরা আসলে 1 সেকেন্ড পরে দেখতে চাই, হ্যাঁ, হিসাবটা সহজ হয়। ওকে, লেটস সি। সো এটা হচ্ছে 1 সেকেন্ড পরে, ঠিক আছে? তাহলে দেখো 1 সেকেন্ড পরে একটা জিনিস তো ক্লিয়ার, যেটা একটু আগে আমরা আদিবেগের যে এক্স অক্ষ বরাবর উপাংশ পাইছি, এক্স অক্ষ বরাবর প্রাসের তো কোনো ত্বরণ নাই, সুতরাং এটা সমবেগেই চলবে। তাহলে এইটা আমার আসলে আগেরটাই 21.65 থাকবে, চেঞ্জ হবে হচ্ছে ভি ওয়াই, রাইট? সো ভি ওয়াই কত হবে? সো আমি জানি ভি ওয়াই হবে হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে ইউ প্লাস এটি, ইউ মানে হচ্ছে ইউ না, ইউ হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস ত্বরণ, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি। সো এই ভ্যালুটা একটু আগে বের করছো, এটা ছিল হচ্ছে 12.5, খেয়াল করে দেখো, ভি নট সাইন থিটা 12.5 ছিল, মাইনাস 9.8 ইন্টু টি হচ্ছে 1, সো 12.5 থেকে 9.8 বাদ দাও, দেখবো এটা আসবে হচ্ছে 2.7। সো এই হলো তোমার 2.7 মিটার পার সেকেন্ড ভি ওয়াইয়ের ভ্যালু। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা বলো? তো ভি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার 2.7 মিটার পার সেকেন্ড। এবার যদি চিন্তা করো যে এই যে
2.7 মিটার পার সেকেন্ড আসলো। এটা তো টাইমের সাথে সাথে দেখতে পাচ্ছ চেঞ্জ হবে, রাইট? সো আমরা বুঝতে পারছি যে প্রাস ওই অক্ষ বরাবর এটা আসলে সমবেগে চলতেছে না, এটা বরং সমত্বরণে চলে। অলরাইট, এবার তোমাকে যদি বলা হয় টোটাল বেগের ভ্যালু কত, ভি এর মান কত, ভি এর মান কত, এই ভ্যালুটা, তাহলে ভি এর মান হচ্ছে ভি ইজ ইকুয়াল টু √VX² প্লাস VY²। সো VX² হচ্ছে তোমার 21.65, VY হচ্ছে তোমার 2.7। এটা যদি করো তাহলে দেখবা এটা আসবে হচ্ছে 21.82 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরের ঘটনা। এরপরে তুমি চাইলে 2, 3 তোমার খুশি মতো, হ্যাঁ, তবে একটা লিমিট তো আছে এই টাইমের, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। যে কোনো সময় আশা করি তুমি এবার বেগের ভ্যালুগুলো বের করতে পারবে। আর বেগ কত অ্যাঙ্গেল করে আছে, যেমন ধরো এইটা হচ্ছে তোমার 1 সেকেন্ড পরের ঘটনা, তাই না? এই জায়গাটাতে আসছে, এই যে অ্যাঙ্গেলটা, এই আর এই এর মাঝখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, অ্যান্ড দ্যাট ইজ tan ইনভার্স VY ডিভাইডেড বাই VX। VY কত? 2.7, আর VX কত? 21.65। tan ইনভার্স করবা, ক্যালকুলেটর দিয়ে সিম্পলি চলে আসবে। ঠিক আছে, এটা আমি সময় আর না দিই, চলো তাহলে একটু সামনের দিকে যাই, একটু চলো সামনের দিকে যাওয়া যাক। লেটস সি হোয়াট উই হ্যাভ। ওকে, তাহলে আমরা প্রাসের গতির সমীকরণগুলো কিন্তু আশা করছি যে বুঝতে পেরেছো। এবারে আসো প্রাসের সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ আসলে কি, মানে ধরো প্রাসের তুমি দেখতেছো যে এটার এক্স অক্ষ বরাবর একটা সরণ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা সরণ আছে। তো আমি যদি যে কোনো মুহূর্তে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু এটার রিলেশন বের করি, ওই রিলেশনটাই আসলে সঞ্চার পথ। তার মানে প্রাসের আসলে আমি বের করতে চাচ্ছি কি বলতো, রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এটা আমি আসলে বের করতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, সো চলো এটা বের করা যাক। আমরা ফার্স্টে এটা অ্যাক্সিস নেই, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা ধরো ওয়াই অক্ষ। হ্যাঁ, এক্স এবং ওয়াই অক্ষ আমি নিলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, ধরো আমরা বললাম যে আমাদের যে প্রাস, সেই প্রাসটাকে আমরা হচ্ছে এই জায়গা থেকে এরকম একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, ধরো আগের মতোই। হ্যাঁ, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর আদিবেগ হচ্ছে V0। সব কিছু তুমি জানো, V0 cos থিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, V0 sin থিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবার এটা যাবে সামনের দিকে, ধরো এর যাত্রাপথের যে কোনো একটা জায়গায়, মনে করো টি সময় পর এই জায়গায় চলে আসছে। ধরো আমরা বের করতে চাচ্ছি কি বলতো, আমরা বের করতে চাচ্ছি টি সময় পরে এটা সরণের এক্স বরাবর কত গেছে, এক্স বরাবর কত গেছে। তাহলে দেখো তো, এক্স বরাবর আমরা দেখতে পাই যদি এই জায়গা থেকে আমি যদি দেখাই এই অংশ, রাইট? সো টি সময় পরে এটার এক্সের ভ্যালু হচ্ছে এইটা, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এইটা। ক্লিয়ার? ঠিক আছে, সো আমাকে যেটা করতে হবে, এই যে ওয়াই আর এই যে এক্স, এই দুটোর সম্পর্ক বের করতে হবে। হোয়াট উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু ফাইন্ড আউট ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স। ঠিক আছে, এটা আমরা বের করতে চাচ্ছি। এখন এটা অনেকভাবে বের করতে পারো, বইয়ে দেখবা একটা জেনারেল করা আছে কীভাবে, আমি ওইটাতে যাচ্ছি না। হ্যাঁ, আমি যেটা চিন্তা করতে চাই, তোমাদেরকে দিয়েও চিন্তা করাইতে চাই, সেটা হচ্ছে ধরো এই যে একটু আগে একেবারে শুরুর দিকে মনে আছে যে জি এর ইফেক্টটা নিয়ে কথা বলতেছিলাম, যে যদি জি জিরো হইতো, জি যদি জিরো হইতো তাহলে আমার প্রাস আসলে কি বরাবর যাইতো বলো? জি যদি জিরো হইতো তাহলে তোমার প্রাস আসলে এই বরাবর চলে যেত সামনের দিকে, এই বরাবর চলে যেত, রাইট? তাহলে টি সময় পরে তোমার প্রাসের পজিশন হইতো আসলে এই জায়গায় যদি জি জিরো হইতো, কিন্তু যেহেতু জিরো না, জি যেহেতু আছে, এই কারণে সে কি করছে দেখো, জি যেহেতু আছে সেই কারণে সে একটা অংশ নিচে নেমে আসছে, এইখান থেকে দেখো এইটুকু অংশ নিচে নেমে আসছে, তাই না? এখন বলো তো, জি এর প্রভাবে কোনো কিছু যখন নিচের দিকে পড়ে, জি এর প্রভাব, আমরা পড়ন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু ইত্যাদি হয়তো বা পড়েছো আশা করি, জি এর প্রভাবে যখন কোনো কিছু নিচের দিকে পড়ে, টি সময় পর সেটা কত নিচে পড়ে, টি সময় পরে সেটা কত নিচে পড়ে? মনে করো যে আমরা বললাম ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু, এইটা নিচের দিকে নামতেছে মুক্তভাবে, ছেড়ে দিলা নিচের দিকে পড়া শুরু করলো, ধরো এটার আদিবেগ ছিল হচ্ছে 0, ওকে, নিচের দিকে পড়তেছে। টি সময় পর ধরো এইখানে আসছে,
তাহলে আমাকে বলো যে এই যে দূরত্বটা সে টি সময় অতিক্রম করেছে, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কত? এটা আমরা খুব সিম্পলি জানি। এই দূরত্বটা হচ্ছে, দেখো তুমি এস সমান কি জানো, জানতা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এই জায়গাটাতে তুমি সিম্পলি বলতে পারো এইচ সমান কি বলো তো, এইচ সমান হচ্ছে ইউ, ইউ তো জিরো, তাহলে জিরো প্লাস ত্বরণ কত, জি, জি এর প্রভাবে নিচে পড়ছে, তাহলে এটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার। ক্লিয়ার? সো দ্যাট উইল বি হাফ জি টি স্কোয়ার। আসলে আমরা বুঝতে পারতেছি যে যখন কোনো কিছু টি সময়ে নিচের দিকে পড়ে জি এর প্রভাবে, তখন সেটা কত নিচে পড়বে, টি সময়ে এটা নিচে পড়বে হচ্ছে হাফ জি টি স্কোয়ার। খেয়াল করো তো, ইন্টারেস্টিং। এইটা যদি জি না থাকতো এখানে আসতো, তাহলে জি থাকার কারণে সেটা ওখানে নাই, নিচে পড়বে। কত নিচে পড়বে? এই জায়গা থেকে ধরো এটা যদি বলো এ, এই জায়গা থেকে এটা যদি বি হয়, তাহলে সে এ বি দূরত্ব নিচে পড়ে যাবে। এ বিটা কত? এ বিটা কত? হাফ জি টি স্কোয়ার। সো এ বি হচ্ছে আসলে হাফ জি টি স্কোয়ার। বলো এ বি হচ্ছে কি? হাফ জি টি স্কোয়ার। এটা মুছে দিই, হ্যাঁ। এ বি হচ্ছে আমার হাফ জি টি স্কোয়ার। ইন্টারেস্টিং, রাইট? এ বি হচ্ছে আমার হাফ জি টি স্কোয়ার। খেয়াল করে দেখো তো, আমি এরকম একটা ত্রিভুজ বানাইতে পারি না? এখান থেকে এরকম একটা ত্রিভুজ বানাইতে পারি না? এরকম একটা ত্রিভুজ চিন্তা করতে পারি না? পারি? চিন্তা করতে পারি তো নাকি? এরকম একটা ত্রিভুজ যদি তুমি চিন্তা করো, খেয়াল করো, আমি একটু নামগুলো দিয়ে নেই, হ্যাঁ। ধরো এটা মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে, ও এতে যাওয়ার কথা ছিল, না গিয়ে সে কোথায় আসবে? বিতে আসবে। এই পয়েন্টটার নাম দাও সি। তাইলে তার অ্যাকচুয়ালি ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হওয়ার কথা ছিল এসি, তা না হয়ে সে কী হবে বলো তো? বিসি হবে হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এবার একটু চিন্তা করো তো, এই যে ও এ সি ত্রিভুজটা আছে, দেখো দেখা যায় ও এসি একটা ত্রিভুজ না? দেখো তো, আমি যদি একটু দেখাই, ও এসি যে ত্রিভুজটা আছে আমার, খেয়াল করো তো, এই ও এসি ত্রিভুজটা এরকম না বাবা? এরকম ও এসি ত্রিভুজটা দেখছো? আচ্ছা, এই ও এসি ত্রিভুজে কি লেখা যায় বলো তো? ও এসি ত্রিভুজে কি লেখা যায়? ও এসি ত্রিভুজে কি লেখা যায় দেখো। এটা ও এসি ত্রিভুজ, ধরো আমি লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ও এ সি ত্রিভুজ। এই যে এই জায়গাটাতে আছে হচ্ছে বি, তাই না? বাই দ্য ওয়ে, এই অ্যাঙ্গেলটা কত ছিল? এটা ছিল হচ্ছে থিটা, রাইট? থিটা ছিল না? একটু সময় দাও, দেখো খুব ইজি। এখান থেকে এটুকু কত ছিল? এক্স। এইখান থেকে এইটুকু হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই, যেটার ভ্যালু তুমি বের করতে চাচ্ছি। আর এবি সমান তো লিখছি, এবি সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার। খেয়াল করে দেখো তো, ও এসি ত্রিভুজে কী লেখা যায়? ও এসি ত্রিভুজে কী লিখতে পারো তুমি? টেন থিটা সমান, দেখো টেন থিটা হচ্ছে এই এসি ডিভাইডেড বাই ওসি না? ওই যে লম্ব বাই ভূমি। তাহলে এটা তুমি লিখতে পারো হচ্ছে এসি ডিভাইডেড বাই ওসি। লেখা যায়? বাই দ্য ওয়ে, ওসি মানে হচ্ছে এক্স। সো ইউ ক্যান সিম্পলি রাইট টেন থিটা ইকুয়ালস টু ওসি, এর পরিবর্তে তুমি লিখলা এক্স। আর এসি যেটা আছে দেখো, এসি মানে তুমি লিখতে পারো কি বাবা? এবি প্লাস বিসি, তাই না? লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? আমাকে বলো, এবি মানে তুমি জানো না, এটা হাফ জি টি স্কোয়ার, নিচে নামবে হাফ জি টি স্কোয়ার। বিসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই, যেটার ভ্যালু আমি বের করতে যাচ্ছি। সো দ্যাট উইল বি, এই ওই জায়গা থেকে আমি একটু এখানে চলে আসলাম, হ্যাঁ, একটু ফলো করো। টেন থিটা সমান আমি কি লিখতে পারি এখন? টেন থিটা সমান লিখতে পারি এবি। এবি মানে হচ্ছে আমার হাফ জি টি স্কোয়ার প্লাস ওয়াই, রাইট? বিসি মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো এখান থেকে বলো ওয়াই সমান কি লেখা যায়? এক্স টেন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। লিখতে পারো? হ্যাঁ, লেখা যায়। এবার আমাকে বলো যে এই যে টি আছে, আমরা তো টি চাই না, আমরা চাই কি? আমরা চাই আর রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। সো আমি টিটাকে আসলে সরাইতে চাচ্ছি এখান থেকে। আমি যেহেতু ওয়াই অ্যাজ আ ফাংশন অফ এক্স বের করবো, সো টিটাকে আমি এক্সের ফাংশন হিসেবে প্রকাশ করার চেষ্টা করব। এটা কিভাবে করবা? টি সময় পরে এটা এক্স দূরত্ব গেছে না? টি সময় পরে এটা এক্স দূরত্ব গেছে না? তাহলে বলো তো, টি সময় পরে সেটা সরণ যদি এক্স হয়, এটা সরণ যদি এক্স হয়, তাহলে তুমি সমবেগের ক্ষেত্রে কি বলতে পারো?
সমবেগের ক্ষেত্রে কি বলতে পারো? সমবেগের ক্ষেত্রে যেহেতু প্রাস এক্স অক্ষ বরাবর সমবেগে চলে এবং সেই সমবেগটা কত বলো তো? সেই সমবেগটা হচ্ছে ভি নট কস থিটা। এই সমবেগে চলে না? তাহলে এক্স সমান তুমি কি লিখতে পারো? এই সমবেগে চলতেছে, লিখে নাও যে সমবেগ হচ্ছে ভি নট কস থিটা, আর টি সময় পরে সরণ এক্স, এক্স হচ্ছে সমবেগ ইন্টু টাইম, তাহলে সমবেগ হচ্ছে ভি নট কস থিটা, টাইম হচ্ছে টি। এটা জানতা নিশ্চয়ই, আশা করি। না জানলে একটু আশা করি জানো, এটা অনেক ছোটোবেলাতে পড়ো। এক্স হচ্ছে ভি নট কস থিটা ইন্টু টি, রাইট? তো এখান থেকে তুমি টি বের করতে পারবে, রাইট? টি সমান কত হবে বলো তো? টি সমান হবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা। ক্লিয়ার? এক্স ডিভাইড বাই কি? ভি নট কস থিটা। সো এই জায়গাটাতে বসায় দাও টি এর ভ্যালুটা। তাই কত হবে? এক্স টেন থিটা মাইনাস হাফ জি টি, টি হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে? আমার যেহেতু জায়গা কমে গেছে, আমি এগুলো মুছে দিলাম, এগুলো আগের জিনিস। হ্যাঁ, এই জায়গাগুলো মুছে দিলাম, আশা করছি তোমরা মাইন্ড করবা না। সো ওয়াই সমান এইটা পাইছো, এক্স টেন থিটা মাইনাস হাফ সামথিং। সেটা লিখে ফেলো তো বাবা। ওয়াই সমান তাহলে কী পাওয়া গেছে? এক্স টেন থিটা মাইনাস, দেখো এটা লেখা যায় না, জি ডিভাইডেড বাই টু, এই যে জি ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, সঙ্গে আছে এক্স স্কোয়ার, সঙ্গে আছে এক্স স্কোয়ার। নাও দ্যাটস এ রিলেশন বিটুইন ওয়াই অ্যান্ড এক্স, রাইট? কারণ খেয়াল করো তো, যখন তুমি প্রাসটা নিক্ষেপ করে দিছো, তাহলে ভি নটের সাথে তোমার আর কোনো সম্পর্ক আছে? নাই। কস থিটার সাথে তোমার কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে তোমার এই জায়গাটা কনস্ট্যান্ট, আবার এই জায়গাটা তোমার কি কনস্ট্যান্ট না? জি কনস্ট্যান্ট, ভি নট কনস্ট্যান্ট, কস থিটা ছাইড়া দিয়েছিল, তার কোনো উপায় নাই, থিটা কোনো ছেড়ে দিছো, এটা তো আর চেঞ্জ করতে পারবে না। সো টেন থিটা, জি, ভি নট এগুলো সবই কনস্ট্যান্ট। তার মানে এই কনস্ট্যান্টটাকে আমরা যদি ধরো এ বলি, আর এই কনস্ট্যান্টটাকে আমরা যদি বি বলি, সো রিলেশনটা আসলে এরকম হবে, ওয়াই সমান দেখো এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এক্স মাইনাস কি বলো তো? বি এক্স স্কোয়ার। ম্যাথ থেকে আমরা যেটা জানতে পারবা, আমি জানি, আশা করি জানছো, না জানলে পরে জানতে পারবা। এই জায়গাটা আমি আসলে ডিটেইলস বলছি না, এই জায়গাটা, এই যে ওয়াই এর সঙ্গে এক্সের যে দ্বিঘাত রিলেশন যেটা তোমরা দেখছো, এইটা আসলে একটা প্যারাবোলা। এটা আসলে কি বলো তো? প্যারাবোলা। তার মানে প্রাস প্যারাবোলিক পথে চলে। কি পথে চলে? প্যারাবোলিক পথে। এই যে এইভাবে চলবে, এইভাবে চলবে, বুঝছো? যেটা এক্সটেন্ড করে দিলাম, এইভাবে চলবে। তাহলে এটা এভাবে যাবে, এভাবে নামবে। বোঝা গেছে? রিলেশন বুঝতে পারছো কি না? ক্লিয়ার? ওকে, প্যারাবোলা। আচ্ছা, খেয়াল করছো যে জি এর ভ্যালুটা, জি এর ইফেক্টটা কি? মানে জি যদি তোমার বেশি হয় বা কম হয়, চাঁদে গেলে জি এর ভ্যালু কমে যাবে না? বা অন্য কোনো গ্রহের উপর গিয়ে যেখানে জি এর ভ্যালু বেশি, হতেই পারে, পৃথিবীতে 9.8, অন্য জায়গায় তো কম বেশি হবে। এরকম যদি জি এর ভ্যালু কম বেশি হয়, সেইটা ওয়াই এর উপরে কী ইফেক্ট ফেলবে একটু চিন্তা করো তো বাসায়। ওয়াই সমান মাইনাস জি সামথিং, তাইলে জি এর ভ্যালু যদি বাড়ে ওয়াই কী হবে? জি এর ভ্যালু যদি কমে তাহলে ওয়াই কী হবে? এই জিনিসটা বাসায় একটু ভাববা, ঠিক আছে? অলরাইট, রিলেশন বুঝছো কি না? সামনে যাব, একটু ছবিটা দেখে আসো যে এটা প্যারাবোলা, যে আমরা যে প্রত্যেকবারে যেগুলো নিক্ষেপ করতেছিলাম, দেখো এই এটা যে আমি রিজিউম করি, দেখো এই যে সম্পর্কটা দেখছো না, এই যে যাচ্ছে প্যারাবোলা, এবং এটা তুমি ধরো আমি যদি অ্যাঙ্গেল বাড়াই, আমি যদি অ্যাঙ্গেল বাড়াই, ধরো এই অ্যাঙ্গেলে নিক্ষেপ করলা, লেটস ফায়ার ইট এগেইন, দেখো নাইস, ইটস আ প্যারাবোলা। বোঝা যাচ্ছে? এটা সবসময় কী হবে বলো তো? প্যারাবোলা হবে। এটা আমরা প্রমাণ করছি। এটা এই যে গ্রাফ, এই গ্রাফেরই সমীকরণ তুমি বের করছো। এই গ্রাফের সমীকরণ কি বলো? এ এক্স মাইনাস কি বি এক্স স্কোয়ার, যেখানে এ ছিল হচ্ছে তোমার টেন থিটা, আর বি কি ছিল বলো তো? জি ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ঠিক আছে? বাসায় চিন্তা করবো, অনেক কিছু চিন্তা করার আছে বাবা। চিন্তা করবা জি এর ভ্যালু কম বেশি করলে কি হবে,
ভি নটের ভ্যালু কম বেশি করলে ওয়াই এর রিলেশন কেমন হবে, হ্যাঁ, ওয়াই বাড়বে না কমবে, এগুলো দেখবা বাসায় এগুলো দেখবা। সো এতটুকু বুঝছো নাকি বলো? যেমন ধরো এখানে জি কত, 9.8 না, 9.8 না, দেখো এই অবস্থায় 9.8 জি, একটা জিনিস চিন্তা করো, এটা সর্বোচ্চ আসলে এই জায়গায় আসছে, এইখান থেকে এই ভ্যালুটা দেখো তো, এটা মোটামুটি 21-22-এর মতো না, 21-22। আমি যদি জি এর ভ্যালু বাড়াই, দেখো তো চেঞ্জ হয় কিভাবে। জি এর ভ্যালু যদি বাড়াই, লেটস সে ধরো জি এর ভ্যালু আমি বাড়াই দিলাম, এটা হচ্ছে 19, দেখছো এই যে সর্বোচ্চ আগে কত ছিল, 21-এর কাছাকাছি ছিল না, এখন দেখতে পাচ্ছ যে এই ভ্যালুটা 11-এর কাছাকাছি চলে আসছে, জি এর ভ্যালু বাড়াইছে বলে। সিমিলারলি খেয়াল করে দেখো, আমি যদি জি এর ভ্যালু কমাই, দেখো জি এর ভ্যালু যদি আমি কমাই তাহলে কি হয়, এই জায়গাটা খেয়াল করবা, দেখো কমানোর ফলে ওই জায়গাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে না, দ্যাট মিনস ওয়াই বাড়তেছে, বোঝা যায়? সো দ্যাটস ইট, ঠিক আছে? তার মানে জি এর ভ্যালু তুমি যদি কম বেশি করো, তো এইভাবে হচ্ছে প্রাসের গতির যে ওয়াই যেগুলো আছে এগুলো এইভাবে চেঞ্জ হবে, বোঝা গেছে? ওকে, তাহলে এইবার চলো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। ওকে, তাহলে প্রাসের আমরা বেগ পাইলাম, প্রাসের হচ্ছে আমরা গতির সমীকরণও পাইলাম। এবার আমরা যেটা জানতে চাই যে এই যে প্রাসটা আমি নিক্ষেপ করতেছি এটা সর্বোচ্চ কত উপরে উঠবে, এইটা আমরা জানতে চাচ্ছি, বুঝতে পারছো? উচ্চতা আমাদের ইম্পর্টেন্ট। ধরো আমি মিসাইল নিক্ষেপ করতে চাই, ধরো এটা কামান থেকে আমি গোলা বারুদ নিক্ষেপ করতে যাচ্ছি, বা ধরো বন্দুক দিয়ে গুলি করতে যাচ্ছ, তো এটা ধরো একটা সর্বোচ্চ কত উপরে উঠতে পারে সেটা তোমার দরকার পড়বে। এইটা আমরা দেখতে চাই যে এইটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ উচ্চতাটা আমরা দেখব। ওকে, খেয়াল করো, সর্বোচ্চ উচ্চতা বলতে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি, দেখো সর্বোচ্চ উচ্চতা, ধরো আমি অক্ষগুলো একটু স্কেচ করে আঁকতেছি, হ্যাঁ, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, তাহলে প্রাসটা এভাবে তুমি ছুড়ে দিছো, তাই না? এভাবে তুমি ছুড়ে দিছো না? তাহলে সর্বোচ্চ উচ্চতা কোনটা? সর্বোচ্চ উচ্চতা যেখানে ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম, এই যে এই জায়গাটা হচ্ছে ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, ঠিক না? সর্বোচ্চ উচ্চতা, আসলে সর্বোচ্চ উচ্চতা হয় কি বলো তো? সর্বোচ্চ উচ্চতায় গেলে দেখবা প্রাসের বেগ, তুমি যদি চিন্তা করো প্রত্যেকটা জায়গায় বেগের, আমি যদি দেখাই এখানে দেখো প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট টি এর ভ্যালুর জন্য টাইম, যদি এখানে ধরে নিয়ে আসলাম আমরা এই জায়গাটাতে, খেয়াল করো, হ্যাঁ, এই জায়গায় ভিওয়াই এর ভ্যালু হচ্ছে 8.67। তুমি যদি সামনের দিকে যাও দেখো এই ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে না, 7.6 এইভাবে যাইতে কি হবে, একটা সময় যায় এই ভিওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে বলো তো? শূন্য হয়ে যাবে। দেখছো কমতেছে তো, কমতেছে, একটা সময় যায় কি হয়ে যায়, জিরো হয়ে যায়। ইটস ভেরি ক্লোজ টু জিরো। ধরো জিরো তো হবেই এক সময়, মনে করো মোটামুটিভাবে এই রকম একটা জায়গায় গিয়ে এটার ভ্যালু জিরো হয়ে গেছে। এরপরে দেখো আবার যদি তুমি সামনের দিকে এটা যাইতে থাকে তখন কি হয়, সামনের দিকে এটা যাইতে থাকলে কি হয় দেখো তো, সামনের দিকে এটা যখন যাচ্ছে খেয়াল করে দেখো এটা এখন নিচের দিকে নামা শুরু করছে না, দেখো নিচের দিকে যখন নামতেছে তখন ভিওয়াই এর ভ্যালুটা একটু খেয়াল করো, আমি ওখানে বলতে ভুলে গেছি, নিচের দিকে যখন নামতেছে ভিওয়াই এর ভ্যালু কি দেখো তো, -4.82, মানে নেগেটিভ, অর্থাৎ নিচের দিকে। কোনো একটা জায়গায় তোমাকে যদি বলে যে প্রাস 5 সেকেন্ড পরে উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে, সেটা তুমি কিভাবে চেক করবা? সেটা চেক করার একটা খুব ইজি ওয়ে হচ্ছে ভিওয়াই এর ভ্যালু দেখা। তুমি যদি দেখো ভিওয়াই এর ভ্যালু পজিটিভ তাহলে বুঝতে হবে এটা উপরে উঠতেছে, আর যদি দেখো ভিওয়াই এর ভ্যালু নেগেটিভ তাহলে বুঝতে হবে এটা নিচে নামতেছে, ঠিক আছে? তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতায় আসলে ভিওয়াই এর ভ্যালু কত হয়? সর্বোচ্চ উচ্চতায় ভিওয়াই এর ভ্যালু হয় হচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখব যে কত উচ্চতায় এই ভিওয়াই এর ভ্যালু 0 হয়, সেটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, ঠিক না? তাহলে এটা আমরা একটু দেখি যে কত উচ্চতায় ভিওয়াই এর ভ্যালু 0 হয়, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে? তাহলে ওয়াই এর সঙ্গে আমি যদি ওয়াই অক্ষ বরাবর যদি তুমি চিন্তা করো, তাহলে এটার আদিবেগ আমি একটু ঝটফট লিখে যাচ্ছি, হ্যাঁ, ধরো ওই যে V0 cos থিটা এই অ্যাঙ্গেলে, V0 আদিবেগ আর থিটা কোণে নিক্ষেপ করছো, ওকে? সো এটার আদিবেগ হবে কি বলো, V0 sin থিটা, এটা হচ্ছে আদিবেগ, ঠিক আছে? এবং ধরো আমরা বললাম যে এটার সরণ ওয়াই,
ওয়াই অক্ষ বরাবর সরণ যেটা, সেটাকে আমরা ওয়াই বললাম। ঠিক আছে, ওকে। তুমি এই রিলেশন জানো না সরণের সাথে? এস সমান হচ্ছে, সরণের সাথে তুমি এই রিলেশন জানো না? এই রিলেশন দেখো তো, আমরা এটা জানি না, ভি স্কোয়ার সমান কী বলো তো, ইউ স্কোয়ার প্লাস 2as, এটা জানো না? জানো তো? তাইলে দেখো, আমি যদি এখন বলি, ধরো বললাম যে সর্বোচ্চ উচ্চতা, তাহলে আমি যদি বলি সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে এইচ, ওকে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত হবে ওয়াই অক্ষ বরাবর? একটু আগে দেখছি, রাইট? শেষ বেগ হবে হচ্ছে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের ভ্যালু হচ্ছে 0। আদিবেগ কত? আদিবেগ তো জানোই না, আদিবেগ হচ্ছে ভি নট সাইন থিটা। তাহলে এই ত্বরণের ভ্যালু তো জানা আছে -g, এই জায়গায় বসায় দাও। তাহলে এই ভি ওয়াই যেটা, এটা হচ্ছে শেষ বেগ, সেটা হচ্ছে 0। ইউ যেটা, এটা হচ্ছে ভি নট সাইন থিটা, ক্লিয়ার? এটা স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস 2g ইন্টু সরণ হচ্ছে এইচ, ওই ওয়াইয়ের ভ্যালু যেটা দেখা যায়। তাহলে এখান থেকে বলো এইচ সমান কত হবে? এইচ সমান কত হবে? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। বোঝা গেছে? সিম্পলি তুমি চিন্তা করো, তুমি যখন কোনো কিছুকে, ধরো এটা ভূমি ছিল, ভূমি থেকে কোনো কিছুকে যখন ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করতা, তখন এইটা সর্বোচ্চ যেই উচ্চতায় উঠতো সেটা এইচ সমান তুমি কি লিখতা? এইচ সমান তুমি লিখতা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g না লিখতা? সেম জিনিস এখানেও, খালি ইউ নাই, ইউ এর বদলে কি? আদিবেগের তো একটা উপাংশ ছিল ওয়াই বরাবর, সেটাই তোমার ইউ, এটা হলো ভি নট সাইন থিটা। তাহলে এই যে ইউ এর জায়গায় খালি বসবে কি বলতো? ভি নট সাইন থিটা। তো দ্যাট বিকামস ভি নট সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2g। বোঝা গেছে? এটা হলো আমার সর্বোচ্চ উচ্চতা। এখন তুমি প্রশ্ন করতে পারো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে? এরপরে তো আবার নামবে, এই সব কিছু আমরা ইজিলি চাইলে বের করতে পারবো। বোঝা গেছে? এখন দেখো, তাহলে সর্বোচ্চ উচ্চতা গেল, এবার আসো বিচরণকাল। বিচরণকাল বলতে আমরা আসলে কী বুঝি? মানে ধরো একটা জিনিস এখান থেকে আমি ছুড়ে দিছি, তাহলে এটা যাচ্ছে আবার একটা জায়গায় গিয়ে ভূমিতে আবার ফিরে আসতেছে, নিচে মাটিতে ফিরে আসতেছে। এই যে সময়টা লাগলো, মানে এখান থেকে যাত্রা শুরু করে সে যে যাচ্ছে, এই সময়টা হচ্ছে আমাদের আবার মাটিতে ফিরে আসা পর্যন্ত, এই সময়টাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল। মানে সে কতক্ষণ ভেসেছিল। তাহলে বিচরণকালটা কত হবে বলো? বিচরণকাল কত হবে? তাহলে এইভাবে প্রাস যাচ্ছে, রাইট? দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার যে সময় লাগে, নামতে একই সময় লাগবে না? কারণ ত্বরণ তো জি, উঠতে যে সময় লাগতেছে নামতে একই সময় লাগবে। তাহলে বলো এই যে উঠতে তার কত সময় লাগে, সেটা একটু দেখো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেইটা যদি আমরা একটু বের করে ফেলি, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। বাই দ্য ওয়ে, সর্বোচ্চ উচ্চতা এটা শেষ বেগ কত জানো? মানে ওয়াই অক্ষ বরাবর, এটা তো 0। তাহলে আমি ভি ওয়াই এর রিলেশন তো এভাবে লিখতে পারি, ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা, ভি হচ্ছে ইউ মাইনাস জিটি, রাইট? তাহলে সর্বোচ্চ উচ্চতায় গেলে কি হবে? সর্বোচ্চ উচ্চতায় গেলে এইটা 0 হয়ে যাবে, ঠিক না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় তোমার যে টাইম, এই টাইমটা আসলে কত? এই টাইমটা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। হ্যাঁ, এই যে এখান থেকে যাত্রা শুরু করে সে যাচ্ছে, এই জায়গায় আসতে তার টাইম কত লাগছে? ভি নট সাইন থিটা বাই জি। নামতে কত লাগবে? ভি নট সাইন থিটা বাই জি। তাহলে টোটাল বিচরণকাল, মানে এই যে যাওয়া শুরু করলো, এই যে জায়গায় আসলো, এতদূর পর্যন্ত আসতে তার টাইম কত? তাহলে সেটা হচ্ছে বিচরণকাল। দেখো বিচরণকাল এটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। সো বিচরণকাল হবে 2 ইন্টু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, ঠিক আছে? এটা হচ্ছে তার বিচরণকাল। ভেরি গুড, মনে থাকবে না? আচ্ছা, তাহলে সে বিচরণকাল সময়ে এখান থেকে যাত্রা শুরু করছিল
আবার এখানেই আসলো। খেয়াল রেখো, হ্যাঁ। এবার আসো আনুভূমিক পাল্লা বলতে আমরা আসলে কি বুঝি। আসলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা বলতে বোঝায় যে সেটা এক্স অক্ষ বরাবর কত দূরে অতিক্রম করছে। এখান থেকে যাত্রা শুরু করলো, যাচ্ছে উপরের দিকে যেভাবে যাচ্ছে, এই জায়গায় ধরে আসলো, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে আনুভূমিক পাল্লা, মানে আনুভূমিক বরাবর তার কত সরণ হয়েছে সেইটা। তো সেটার জন্য তুমি চিন্তা করতে পারো, আমি আসলে বারবার কিন্তু ওই অ্যারো দিয়ে গ্রাফ আঁকতেছি না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো এটা হচ্ছে আমাদের প্রাস, এটাকে আমরা ওই সেম কন্ডিশন, আদিবেগ হচ্ছে ভি নট, আর যে অ্যাঙ্গেলে আমি নিক্ষেপ করতেছি সেটা হচ্ছে থিটা। আনুভূমিক পাল্লা হচ্ছে এই জায়গা থেকে এতটুকু, এতটুকু হচ্ছে আনুভূমিক পাল্লা। এটার ইংরেজি হচ্ছে রেঞ্জ, আমরা এটাকে প্রকাশ করি হচ্ছে আর দ্বারা। ঠিক আছে বাবা, আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রেঞ্জ আর এর ভ্যালু কত? আচ্ছা, আর এক্স অক্ষ বরাবর সরণ না, এক্স অক্ষ বরাবর সরণ, রাইট? এক্স অক্ষ বরাবর সরণ মানে কি? এক্স অক্ষ বরাবর তো এটা সমবেগে চলে, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর সরণ এক্স যদি হয়, তাহলে সেটা হবে হচ্ছে সমবেগ। সমবেগটা কত? ভি নট কস থিটা ইন্টু, যে কোনো সময় পরে যদি তুমি হিসাব করো তাহলে সরণটা হচ্ছে ভি নট কস থিটা ইন্টু টি। এবার আমাকে বলো, এই জায়গা থেকে প্রাস যাত্রা শুরু করছে, এইখানে আসছে, এটা তো টোটাল বিচরণকাল না, ঠিক না? এটা তো টোটাল বিচরণকাল। তাহলে এই যে টি এর ভ্যালু হবে হচ্ছে আসলে বিচরণকালের সমান। তুমি যদি রেঞ্জ বের করতে চাও, এক্স যখন, এক্সের ভ্যালু যখন আর, তখন আমরা বলতে পারি যে টাইমটা চলে যাবে কত? টোটাল বিচরণকাল। বিচরণকাল একটু আগে বের করছো, মনে করে দেখো, 2 ইন্টু ভি নট সাইন থিটা 2u/জি অ্যাকচুয়ালি, হ্যাঁ, মিলাই দেখো বাসায়, পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য যেটা ছিল 2u/জি, সেটাই আসলে এখানে ইউ তো ইউ না, ইউ হচ্ছে ভি নট সাইন থিটা, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ভি নট সাইন থিটা ছিল, সো দ্যাট উইল বি 2 ভি নট সাইন থিটা বাই জি। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো যে এই যে রেঞ্জের ভ্যালু তাহলে কত হবে? রেঞ্জের ভ্যালু তাহলে কত হবে? রেঞ্জের ভ্যালু হবে হচ্ছে ভি নট কস থিটা, মানে সমবেগ ভি নট কস থিটা ইন্টু টাইম টেকেন। কত টাইম লাগছে? বিচরণকালের সমান। বিচরণকাল কত? 2 ভি নট সাইন থিটা বাই জি। সো 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে? তাহলে এটা কি আসে বলো? এটা আসে হচ্ছে ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। খেয়াল করো, এই যে 2 সাইন থিটা কস থিটা না, 2 সাইন থিটা কস থিটা, এইটা ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে সাইন 2 থিটা। কত? সাইন 2 থিটা। ম্যাথে এটা দেখবা, আবার এখানে লিখে দিলাম, হ্যাঁ, 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা। তার মানে এই জায়গাটা তুমি আসলে সাইন 2 থিটার সমান লিখতে পারো। সো রেঞ্জের ভ্যালু তোমার কত হবে? রেঞ্জ হবে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই সি। বুঝতে পারছো না কি বলো? রেঞ্জের ভ্যালু হবে হচ্ছে, রেঞ্জের ভ্যালু হবে হচ্ছে এই জায়গাটা, এইটা হচ্ছে আমার রেঞ্জের ভ্যালু, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে? এখন দেখো, এই যে রেঞ্জ, এইটা ভি নটের উপরে ডিপেন্ড করে। ভি নট যত বড় হবে, এটা তো স্বাভাবিক, যত জোরে তুমি নিক্ষেপ করবে এটা তত বেশি দূরে যাবে, ইটস ভেরি সিম্পল। জি এর উপরে ডিপেন্ড করে, রাইট? যে জি এর ভ্যালু যত বেশি হবে, রেঞ্জের ভ্যালু তত কমে যাবে। জি এর ভ্যালু যত কমবে, রেঞ্জের ভ্যালু তত বাড়বে। অ্যাট দ্য সেম টাইম এটা থিটার উপরে ডিপেন্ড করে, কত অ্যাঙ্গেলে তুমি এটা নিক্ষেপ করতেছো, এটা ইম্পর্টেন্ট। এটা বোঝা উচিত, জানা থাকা ভালো, কারণ তুমি সবসময় কী চাইবা? তোমার প্রাসটা একটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়ুক, তাই না? এইটা তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে কত থিটায় নিক্ষেপ করতে হবে সেইটা আমরা বের করতে চাই। তাইলে এইটা দেখো, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে যে যেই জায়গাটাতে তোমার আসলে বলো তো, যেই জায়গাটাতে এই ভ্যালুটা ম্যাক্সিমাম, তাই না? এটা তো সমানুপাতিক। আর এর ম্যাক্সিমাম ভ্যালু হবে যখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম হবে। এবার বলো সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন থিটার সর্বোচ্চ মান কত বলো? সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 না? 1 জানো তো? ঠিক আছে,
তার মানে এই জায়গাটা আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা বলতে পারি সাইন 2 থিটার ভ্যালু যখন 1 হবে তখন এটা ম্যাক্সিমাম হবে, ঠিক না? সাইন 2 থিটা যখন 1 তখন আর হবে ম্যাক্সিমাম, এবং আর ম্যাক্স কত বলো তো? এটা 1 বসায় দিলে ভি নট স্কোয়ার বাই জি, ভি নট স্কোয়ার বাই জি। এটা হচ্ছে রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু, পাল্লার সর্বোচ্চ মান হচ্ছে ভি নট স্কোয়ার বাই জি। আর কোন কন্ডিশন? সাইন 2 থিটা মানে 1 হলে এই কন্ডিশনে হবে। এবার বলো সাইন 2 থিটা যদি 1 হয়, সাইন 2 থিটা যদি 1 হয় তাহলে এটা আসলে সাইন 90 ডিগ্রি না? 1 মানে, তার মানে কি 2 থিটা সমান, সিম্পলি 2 থিটা সমান তুমি 90 ডিগ্রি বলতে পারো, তাহলে থিটা কত বলতে পারো? 45 ডিগ্রি। বুঝছি না কি বলো? বুঝা গেছে? এর একটা প্রাস সর্বোচ্চ যাবে কোথায়? থিটা যখন 45 ডিগ্রি। ছুঁড়ে মারলেই হবে না, সর্বোচ্চ দূরত্বে যাইতে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। একটু দেখাই দেখো, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটলে এটা কীভাবে ম্যাক্সিমাম দূরত্বে যাইতে পারে, খেয়াল করো। হ্যাঁ, ধরো আমরা এখানে যে প্রাসটা নিয়েছি ইনিশিয়াল ভেলোসিটি, এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা আসলে 9.8 রাখতে চাচ্ছি। কেমন? এটা কমায় ফেলি, আমাদের দেখো বেশি ছিল, সো লেটস মেক ইট 9.8। এটা 9.8 রাখলাম, মানে আমরা জি 9.8 পৃথিবীর জন্য ভ্যালু চিন্তা করতেছি। আর আমরা যেটা করবো, এই অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আসলে চেঞ্জ করব। কেমন? সো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য আমরা আসলে দেখব। ওকে, লেটস সি। আচ্ছা, তো তোমরা দেখো আমাদের সিমুলেশনটা আসলে ইমাজিনারি পর্যন্ত যায়। আমরা ধরে নিচ্ছি যে এই জায়গাটা হচ্ছে আমাদের ভূমি, এই যে এই জায়গাটা। হ্যাঁ, সো প্রাস এক্স অক্ষকে যখনই ক্রস করবে তখন আমরা ধরে নেব এটা মাটিতে পড়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এই যে প্রাসটা এখন যে কন্ডিশনে এটা নিক্ষেপ করা আছে সেটা ইনিশিয়াল ভেলোসিটি 25 মিটার পার সেকেন্ড, লঞ্চ অ্যাঙ্গেল মানে যেই কোণে আমি নিক্ষেপ করেছি সেটা হলো 16.2 ডিগ্রি, জি এর ভ্যালু হচ্ছে 9.8। তাহলে এটার রেঞ্জ কতখানি দেখো তো? তাহলে এটা রেঞ্জ হচ্ছে এখান থেকে এই ভ্যালুটা, এটা হচ্ছে তার রেঞ্জ, বোঝা গেল? এবং রেঞ্জের ভ্যালুটা কত? মোটামুটি দেখো 30 আর 40-এর মাঝামাঝি, সো দ্যাট ইজ 35, অ্যারাউন্ড 35। তো এবার আমরা যেটা করব, ধরো এই অ্যাঙ্গেলটা যদি কমায় দেই তাহলে কি হয় একটু দেখো তো। এই অ্যাঙ্গেলটা যদি কমাও 16 ডিগ্রির জন্য, এটা ছিল হচ্ছে 35, এটা যদি তুমি কমাও দেখো এটা নিচের দিকে চলে আসছে, দেখছো? এটা কমাইলে দেখো এটা 25-এ চলে আসছে। আমি যদি এটা 10.8 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি তাহলে এটা 25-এ চলে আসে। ফাইন, তার মানে অ্যাঙ্গেল কমাইলে দেখতে পাচ্ছি রেঞ্জের ভ্যালু কমে যাচ্ছে। ওকে, এবার চিন্তা করো যে বাড়াইয়া দেখি তাহলে রেঞ্জের ভ্যালু বাড়ে কিনা, রেঞ্জের ভ্যালু বাড়ে কিনা, চলো বাড়াইয়া দেখি। তো আমরা অ্যাঙ্গেলটা করে দিই 16-র উপরে যাই। হ্যাঁ, ধরো 30 বা 29, এই জায়গাটাতে দেখো তো, এই জায়গাটাতে রেঞ্জের ভ্যালু বাড়ে। তো এই জায়গায় রেঞ্জের ভ্যালু দেখো এখানে চলে আসছে না, 50 আর 60-এর মাঝামাঝি। তার মানে রেঞ্জ কত আমার? এই যে রেঞ্জ মানে কি, এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা হলো পাল্লা, মানে আনুভূমিক বরাবর সে কত দূরে গেছে। রেঞ্জের ভ্যালু দেখো 55-এর মতো, অ্যাঙ্গেল কত আছে? 29 আছে। আচ্ছা, আমরা এবার বাড়াইতে থাকবো। ওকে, বাড়াইতে থাকবো। লেটস সি, আমরা বাড়াইয়া এটাকে নিয়ে যাব হচ্ছে ধরো 45-এ নিয়ে যাই, যেহেতু আমরা 45টা দেখতে চাচ্ছি যে কি হয়। অ্যাঙ্গেলটা যদি আমি 45 দেই, এই 41, 45, সো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি এটাকে নিক্ষেপ করি দেখো তো, ইন্টারেস্টিং রাইট? 45 এই জায়গায় আমরা থামলাম। আচ্ছা, বাড়ে দেখো এটা 60 পরে চলে গেছে 65-এর মতো। এবার তুমি আরও একটু উৎসুক হইলা, এটা আরও বাড়াই দেবো, আরও উপরে যাবে। কিন্তু দেখো তো কি হয় যদি আমরা আরও বাড়াই অ্যাঙ্গেল। দেখো 58 ডিগ্রি কোণে তুমি যদি এটা এবার যদি নিক্ষেপ করো, দেখছো এটা কমে গেছে। তুমি যদি আরও অ্যাঙ্গেল বাড়াও দেখো 50, আমি যদি 58 না দেখে আমি যদি আরও যাই, দেখো আস্তে আস্তে ভ্যালুটা কমে যাচ্ছে, রেঞ্জের ভ্যালুটা, রাইট? রেঞ্জের ভ্যালু কমে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমার একটা প্রাস ম্যাক্সিমাম রেঞ্জ কখন হয়? অ্যাঙ্গেলটা যখন 45 ডিগ্রি। 45-এর থেকে বেশি অ্যাঙ্গেল যদি করো তাও রেঞ্জ কমে যাবে, 45-এর থেকে কম অ্যাঙ্গেলও যদি করো তাও রেঞ্জ কমে যাবে। সো ম্যাক্সিমাম পাল্লা এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। ক্লিয়ার কিনা বইলো? বুঝতে পারছো? না বুঝতে পারলে কমেন্ট করবা যে এটা বুঝি নাই কী হয়েছে, ঠিক আছে?
এই জায়গাটা তাহলে একটু পর্যন্ত হচ্ছে মোটামুটি আমাদের প্রাসের ধরো থিওরিটিক্যাল। আরও আছে, আমি আসলে একটা ক্লাসে এত ডিটেইলস যেতে চাচ্ছি না আপাতত, পরে তোমরা যদি চাও আমি এরকম আরও ভিডিও তৈরি করব। আপাতত আমরা যতটুকু শিখছি তার উপরে বেস করে আমরা আসলে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, ঠিক আছে? তো প্রথম যে প্রবলেমটা আছে এটা আপাতত পড়ার দরকার নেই, আমি তোমাদেরকে বুঝাই যে প্রবলেমটা কি বলছে। প্রবলেমটা বলছে হচ্ছে, দেখো যে আমরা যদি এরকম চিন্তা করি, মনে করো ফুটবল খেলা হচ্ছে, ওকে? তো ফুটবল খেলা হচ্ছে, ধরো এই হচ্ছে ফুটবল খেলোয়াড় একজন, আর ধরো এই বরাবর মনে করো এই বরাবর এখানে হচ্ছে ধরো গোলকিপার দাঁড়িয়ে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গোলকিপার দাঁড়ায় আছে এখানে। হ্যাঁ, বলা হয়েছে যে গোলকিপারটা আসলে এই ফুটবল খেলোয়াড়ের থেকে, এটা ধরো প্লেয়ার পি, এই প্লেয়ার থেকে গোলকিপারের দূরত্ব, এই প্লেয়ার থেকে গোলকিপারের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 80 মিটার। কত? 80 মিটার। তাহলে গোলকিপার 80 মিটার দূরে দাঁড়ায় আছে। এই ফুটবলার কি করেছে? সে একটা ফুটবল এরকম করে কিক করেছে। সে যে কিক করেছে, দেখো তার অ্যাঙ্গেল কত ডিগ্রি কোণে সে কিক করেছে, এটা বলছে 30 ডিগ্রি কোণে। সো 30 ডিগ্রি কোণে কিক করেছে এবং কত স্পিডে কিক করেছে, দেখো ভেলোসিটি ছিল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তার অবস্থা। 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে একটা বল নিক্ষেপ করা হয়েছে, কিক করা হয়েছে। সো দ্যাট ইজ এ প্রাস, এবং এটা 80 মিটার দূরে একটা গোলকিপার দাঁড়ায় আছে। আমাদেরকে দেখতে হবে যে এই গোলকিপার বল কিক করার সঙ্গে সঙ্গে যদি সে সামনের দিকে দৌড়াইতে থাকে, এবং এই যে সে দৌড়াচ্ছে সামনের দিকে, তার একটা স্পিড বলে দেওয়া আছে। দেখো এই গোলকিপার বলটা ধরার জন্য দৌড়াচ্ছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে এই দিকে, তাহলে তার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এই বরাবর। এই বেগে যদি সে দৌড়ায়, পয়েন্টটা হচ্ছে যে বলটা ভূমিতে পড়ার আগে সে কি ধরতে পারবে? সে কি ধরতে পারবে? এটা হচ্ছে আমাদের প্রবলেম। বোঝা গেছে? এখন কাহিনী হচ্ছে, ধরো এই যে গোলকিপার, সে সামনের দিকে দৌড় দিল কেন? আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের, যেহেতু আমরা ধরো আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু জিনিস দেখে দেখে অভ্যস্ত, সো ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যাপারটা হচ্ছে যে তুমি আসলে কোনো কিছু ইনটুইশন থেকে জাজ করতে পারো যে এটা আসলে কী হতে পারে, কোথায় যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ইন কম্পেয়ার টু ধরো আমরা যদি কোয়ান্টাম মেকানিক্স চিন্তা করি, তার তুলনায় এটা অনেক কিছুই জাজ করা যায়। ধরো একটা বল আসতেছে, প্লেয়ার কিন্তু বুঝে যে এই বলটা আমার সামনে গিয়ে পড়বে, তাহলে সে ক্যাচ ধরার জন্য সামনের দিকে দৌড়ায়। তো গোলকিপারও বুঝতে পারছে যে এই যে বল যেই স্পিডে আসতেছে, তাতে করে বলটা 80 মিটার দূর আসতে পারবে না, সামনে যাইতে হবে আমাকে বলটা ধরতে গেলে। ধরো এই যে বলটা নিক্ষেপ করছে, সেটা মনে করো এরকম একটা জায়গায় গিয়ে পড়ে যাবে, ধরো আমরা ধরলাম, ঠিক আছে? তাহলে গোলকিপারকে কি করতে হবে? গোলকিপারকে এইটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক না? কত সময়ে এই দূরত্বটা অতিক্রম করতে হবে বলো তো? কত সময়ে? সেটা হচ্ছে এই বল কতটুকু সময় শূন্যে থাকে, ঠিক না? আমরা দেখতে চাই যে বল যতটুকু সময় শূন্যে আসে, ওই সময়ের মধ্যে গোলকিপার কি এই দূরত্বে আসতে পারে কি না। যদি সে আসতে পারে তাহলে সে বলটা ধরতে পারবে, আর যদি সে আসতে না পারে তাহলে সে বল ধরতে পারবে না। ওকে, তো আমরা দেখব যে ভূমিতে পড়ার আগে সে আসলে বলটা ধরতে পারে কি না। প্রবলেম বুঝছো নাকি বলো? প্রবলেম বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এবার দেখো এই দূরত্বটা তো আমার জানতে হবে, তাই না? এই দূরত্বটা কত? আচ্ছা, আমি একটা দূরত্ব জানি, এটা পুরোটা হলো 80, পুরোটা হচ্ছে 80। তোমরা আমাকে বলো তো এই দূরত্বটা আমি জানি কি না? এই যে বল এখান থেকে ছোড়া হয়েছে, এখানে এসে পড়ছে, জানি না? এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, রাইট? সেটা হচ্ছে তার আর এর ভ্যালু। আমাকে বলো তো আর এর ভ্যালু তুমি কি জানো? আর সমান আমরা কি শিখেছি বলো? আর সমান আমরা শিখেছি v0 স্কোয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি, রাইট? এটা তোমার কি? এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আমাকে বলো v0 মানে কি? আদিবেগ, কত আদিবেগে নিক্ষেপ করছো? 25। তাহলে এটা হবে হচ্ছে 25 স্কোয়ার sin 2 থিটা, মানে sin 2 থিটা 2 × 30 ডিভাইডেড বাই জি। জি এর ভ্যালু কত? 9.81। ওকে, জি হচ্ছে 9.81।
তুমি এটা দাঁড়ায় হচ্ছে পাল্লা যেটা সেটা হচ্ছে 55.23, বুঝছো? ক্যালকুলেটর দিয়ে দেখো, তাহলে 55.23 মিটার, অর্থাৎ এই যে বল সেটা 55.23 মিটার দূরে গিয়ে পড়বে। গোলকিপার এটা আন্দাজ করতে পারছে যে বল আমার সামনে আসবে না, এটা আরও আমার পর্যন্ত আসবে না, এটা আরও সামনে পড়বে, সুতরাং ধরতে গেলে দৌড়াইতে হবে। এই জন্য সে দৌড়ানো শুরু করছে, ঠিক আছে? তাহলে বলো তো, তাকে বল যদি সে শূন্য থেকে ধরতে চায় তাহলে কতটুকু দূরত্ব তাকে যাইতে হবে? কতটুকু দূরত্ব তাকে যাইতে হবে? টোটাল দূরত্ব হচ্ছে 80, তার মধ্যে থেকে বল সামনের দিকে যাবে হচ্ছে 55.23 মিটার, সুতরাং তাকে আসতে হবে কতটুকু? 80 মাইনাস 55.23, রাইট? সো 80 মাইনাস 55.23 এটা অ্যাকচুয়ালি 24.77 মিটার, ঠিক আছে? এই দূরত্বটা 24.77 মিটার, তার মানে তোমার ওই যে গোলকিপার তাকে 24.77 মিটার দূরে দৌড়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, কতটুকু সময়ের মধ্যে আসতে হবে? ওয়েল, বল যতটুকু সময় শূন্য থাকে, বল শূন্য থাকে কতটুকু সময়? এটা বিচরণকাল না? তাহলে বলের বিচরণকাল কি বলো তো? বিচরণকালের ফর্মুলা কি ছিল? বিচরণকাল ছিল হচ্ছে 2 ইন্টু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওই যে, বোঝা গেছে? তাহলে এইটা দেখো কত আসে, তুমি ভ্যালুগুলো বসাও। ভি নটের ভ্যালু 25, সাইন থিটা 30, জি 9.8, তাহলে তুমি টি এর ভ্যালু পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু দেখো কত আসে, অঙ্ক করো আমার সাথে সাথে, বসায় ভ্যালু। টি এর ভ্যালু আসবে হচ্ছে 2.55 সেকেন্ড, অর্থাৎ সে 2.55 সেকেন্ড সময় পাবে এই দূরত্ব কাভার করার জন্য, ঠিক আছে? বোঝা গেছে নাকি? কত দূরত্ব? এই যে 24.77 মিটার দূরত্ব, এই দূরত্ব কাভার করার জন্য টাইম পাবে কত? 2.55 সেকেন্ড। এখন দেখো তার স্পিড কত, দেখো তো, তার স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে বলো তো, এই যে 2.55 সেকেন্ড টাইম, এত সময়ে গোলরক্ষক কত দূরত্ব অতিক্রম করতে পারে? গোলরক্ষক কত দূরত্ব অতিক্রম করতে পারে বলো তো? আমরা যদি বলি এই প্রশ্নটা, গোলরক্ষক কত দূরত্ব অতিক্রম করতে পারে বলো? এটা তো সমবেগ, তাই না? ওই বলা আছে দেখো, তাহলে কত দূরত্ব অতিক্রম করতে পারবে এটা যদি তোমাকে প্রশ্ন করা হয়, হ্যাঁ? তাহলে 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে দৌড়াচ্ছে, 2.55 সেকেন্ড পরে সে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ভি ইন্টু টি। ভি হচ্ছে 10 আর টি হচ্ছে 2.55, সো এই মিটার। সিম্পল গুণ করে দেখো, এটা 25.5 মিটার। 25.5 মিটার মানে কি? ওর দূরত্ব অতিক্রম করা লাগবে কত? 24.77, আর ওর ক্ষমতা আছে কতটুকু যাইতে পারে সে? 25.55, মানে ও আসলে এই রকম কোনো একটা জায়গায় আসতে পারবে। তার মানে বলটা সে কোথা থেকে ধরতে পারবে বলো তো? শূন্য থেকে ধরতে পারবে না। বোঝা গেছে? বুঝতে পারছো? এখন বাসায় যেটা কাজ করবা সেটা হচ্ছে, এই যে গোলকিপার সে দৌড়ায় আসলো, এই জায়গায় এসে বলটা ধরলো, তাহলে তো সে একটা উচ্চতায় বলটা ধরেছে। প্রশ্ন হচ্ছে এই উচ্চতাটা কত? প্রশ্ন বুঝছো? এই যে গোলকিপার সে তো দৌড়ায় আসছে, সে কতটুকু আসতে পারে? 25.5 মিটার। প্রশ্নটা হলো, সে তো তাহলে একটা উপর থেকে বল ধরবে। প্রশ্ন হচ্ছে সে কত উচ্চতায় বল ধরেছে? বাসার কাজ চেষ্টা করে দেখো, উত্তরটা কমেন্টে জানাই দেবা, ঠিক আছে? পরের প্রশ্নটা আসো, এটা দেখো কি বলছে। এইটা আসলে আমি অঙ্কটা করতে যাচ্ছি না, এটা একটু ধরো, অঙ্কটা আসছিল মানে বইটা কোনো একটা জায়গায়, ভূমি থেকে উলম্ব দিকে নিক্ষিপ্ত একটা বস্তু 4 সেকেন্ড পরে এত দূরে গেছে, পড়ছে, আবার ভূমিতে ফিরে আসছে, বলছে ইউ কত? ইউ মানে আসলে এখানে আদিবেগ, হ্যাঁ? একসময় আদিবেগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতাম, এটা হলো ভি নট কত, আর এইচ মানে কি? ম্যাক্সিমাম উচ্চতা কত, হ্যাঁ? তাহলে আদিবেগটা তোমাকে বের করতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম উচ্চতাটা বের করতে হবে। বুঝতে পারছো? এই ম্যাথটা মূলত আসছিল কারণ হচ্ছে, এই ম্যাথটা তুমি যদি নর্মালি করতে যাও, নর্মালি করতে গেলে তোমার অনেক বড় অঙ্ক হবে। তো এই ম্যাথটা করার জন্য তোমার তুমি যদি সূত্র মনে রাখতে পারো তাইলে হচ্ছে এটা সবথেকে ভালো হয়, তুমি খুব ইজিলি এটা করতে পারবা। বুঝতে পারছো? কারণ কি, মনে করো আমার এইচ এর ভ্যালু, তুমি বলো এইচ সমান কি? ভি নট সাইন থিটা স্কোয়ার বাই ভি নট সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2g,
ঠিক না? এটা তোমার এইচ। আচ্ছা, তাহলে এইচ বের করার জন্য তোমার কি ইউ লাগবে। ফাইন, তোমার দেওয়া আছে কি বলো তো, তোমাকে দেওয়া আছে হচ্ছে রেঞ্জের ভ্যালু দেওয়া আছে। দেখো এটা কি বলছে যে ধরো এটা হলো এক্স অক্ষ, এই জায়গা থেকে একটা কিছুকে এরকম নিক্ষেপ করে দিছ, এরকম একটা জায়গায় এসে পড়ছে। ভূমি থেকে এটা কত দূরে যায় পড়ছে সেটা বলা আছে, এটা হলো 58.8 মিটার দূরে যায় পড়ছে। হ্যাঁ, কত টাইম লাগছে সেটাও বলা আছে। টাইম যেটা লাগছে সেটা কি বিচরণকাল না? তাহলে টি দেওয়া আছে, দেখো টি দেওয়া আছে তোমার 4 সেকেন্ড, আর হচ্ছে রেঞ্জের ভ্যালু দেওয়া আছে তোমার 58.8 মিটার। ক্লিয়ার? ঠিক আছে, তোমার কাছে চাইছে খুব ছোট আবদার, ভি নট কত, এইচ কত, এটা বের করে ফেলবা। আচ্ছা, এখন ধরো এইটা তুমি আসলে একটু কষ্ট করে করবা, আমি একটা সূত্র লিখে দিচ্ছি, এটার প্রমাণটা বাসায় নিজে নিজে করবা একভাবে, আমি একভাবে প্রমাণ করে দেখাবো অফকোর্স। এটা হচ্ছে সূত্রটা হলো, দেখো আমরা যদি বলি যে সূত্রটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এইটা সমান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, এটা সমান হচ্ছে আর টেন আলফা। ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার আর টেন আলফা। আলফা না, আমরা আসলে থিটা করে নিক্ষেপ করছিলাম, তাই না? ধরো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে জাস্ট আর টেন থিটা। আমরা আসলে দেখো থিটার ভ্যালুটা কিন্তু দেওয়া নেই, তোমার কিন্তু থিটার ভ্যালু লাগবে, রাইট? সো আমরা ফার্স্টে এখান থেকে থিটার ভ্যালু বের করব। অঙ্কটা কীভাবে করবা সেটা বলে দিই। এখান থেকে আমরা ফার্স্টে থিটার ভ্যালু বের করব। এই জায়গা থেকে তুমি বের করবা যে থিটা কত, ঠিক আছে? এরপরে আসো, তুমি আর সমান কী জানো বলো তো? আর সমান কী জানো? আর সমান কী জানো? ভি নট বলো। আর সমান আমরা কী জানি? আর সমান আমরা কী জানি বলো তো? ভি নট সাইন 2 থিটা। আর সমান আমরা কী জানি বলো তো? ভি নট স্কোয়ার বাই সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা জানি। তাহলে আমার যদি থিটার ভ্যালু ওখান থেকে বের হয়, এই যে এই জায়গা থেকে যখন তুমি থিটা পেয়ে যাবা, থিটা এখানে বসাবা, বসাইলে এই জায়গা থেকে আর এর ভ্যালু তো তোমার জানা আছে, আর হচ্ছে 58.8, তাহলে এই জায়গা থেকে তুমি ভি নট পেয়ে যাবা, ভেরি গুড। তাহলে তোমার কাছে ভি নট আছে, থিটাও আছে, এই জায়গা থেকে তুমি কি পেয়ে যাবা বলো তো? এইচ পেয়ে যাবা। অঙ্ক বুঝছো কীভাবে করবা? ফার্স্টে এখান থেকে থিটা বেরোবে, থিটা এখানে বসাবা, ভি নট বেরোবে, ভি নট এখানে বসাবা, এইচ বেরোবে। এই হলো তোমার অঙ্কের প্রসেস। এবার আসো, এই জিনিসটা তুমি কই পাবা? এই জিনিসটা প্রমাণ করবা বাসায়, আমি দেখাই দিচ্ছি, একবার প্রমাণ দেখাই দিই আমি। দেখো আমি খুব সিম্পল হয়তো প্রমাণ করবো, আমি তো খুব অলস মানুষ, তাই না? দেখো আমি কীভাবে প্রমাণ করি এটা। মনে করো যে আমরা এটা মুছে দিই, হ্যাঁ, মনে করো আমরা একটা প্রাস নিক্ষেপ করার চেষ্টা করতেছি, সেটা ধরো এইটা হচ্ছে আমার ধরো এক্স অক্ষ, এইটা হচ্ছে ধরো আমার ওয়াই অক্ষ, ওকে? তাহলে আমি প্রাস নিক্ষেপ করলাম, ধরো এটা এইভাবে চলে আসছে, ক্লিয়ার? হ্যাঁ, এভাবেই তো আসবে, তাই না? মনে করো এটা যদি জি না থাকতো তাহলে কী হইতো বলো তো? জি না থাকলে এটা এই রকম করে যাইতো না, এইরকম জায়গায় আসতো না বলো তো, জি যদি না থাকতো? হ্যাঁ, তুমি যখন এটাকে থিটা কোণে নিক্ষেপ করতেছো, এই অ্যাঙ্গেলটা যখন থিটা, জি নাই, তাহলে সেটা এরকম জায়গায় আসতো না? সেটা তো ওখানে আসে নাই, না এসে কী করছে? সেটা নিচে নেমে আসছে না? আসছে, ফাইন, তাহলে শেষ, কাজ শেষ। এবার বলো এখান থেকে এটুকু কি? এটুকু হচ্ছে আর এই যে সে নিচে নামছে, এটা কত মনে আছে? একদম প্রমাণ করার সময় আমরা বলছিলাম এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার নিচে নামবে। এখন বলো এখান থেকে এতটুকু আসলে সেই টাইমটা বিচরণকাল না? তাইলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে বিচরণকাল, এটা লেখা যায়, ক্লিয়ার? তাহলে এবার দেখো, এটা যদি একটা ত্রিভুজ বলো এবিসি, এবিসি ত্রিভুজে বলো টেন থিটা সমান কী লেখা যায়? এবিসি ত্রিভুজে টেন থিটা, লম্ব হচ্ছে বিসি, সো বিসি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে এসি। এবার বলো তো বিসি মানে কি? হাফ জিটি স্কোয়ার, সো এটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার ডিভাইডেড বাই এসি মানে কি বলো? আর। সো এই জায়গা থেকে আমি আসলে কি পাই? এই জায়গা থেকে আমি আসলে পাই, দেখো হাফ জিটি স্কোয়ার সমান আর টেন থিটা, আর
টেন থিটা। এইটার কথাই বলছিলাম যে এই ফর্মুলাটা তুমি যদি অন্যভাবে আনতে চাও, বা মুখস্থ রাখাটা আমি আসলে প্রেফার করি না, তুমি অন্যভাবে আনতে চাইলে তোমার অনেক কাজ করতে হবে। বাসায় দেখবা, হ্যাঁ, এটা কীভাবে প্রমাণ করা যায় এটাও বাসায় দেখো, আমাকে বললো যে অন্যভাবে প্রমাণ করতে তোমার কত লাইন লাগছে। দেখো তাহলে আমি এটা লিখতে পারি হাফ জি টি স্কোয়ার সমান আর টেন থিটা, দ্যাটস দি ফর্মুলা উই নিড। এখান থেকে তুমি থিটা পাবা, থিটা এখানে বসাবা, থিটা এখানে বসাবা, তাহলে এখান থেকে তুমি পাওয়া যাবা হচ্ছে ভি নট, ভি নট আর থিটা এখানে বসাবা, পাওয়া যাবা এইচ। অঙ্কটা আমি করলাম না, বাসায় করে নিও। রেজাল্ট কত আসে এটা আমাকে বলো কমেন্টে, রেজাল্ট কত আসে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই প্রমাণটা অন্যভাবে করতে তোমার কয় লাইন লাগছে, এটাও আমাকে একটু বললো, আমি একটু দেখবো কয় লাইন লাগছে। হ্যাঁ, ঠিক আছে। আসো তো নাকি? ক্লান্ত হলে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে আবার আসো, ঠিক আছে? একটু ব্রেক নাও, ইউটিউব ভিডিও পজ করে চলে আসতে পারবা। এই জায়গাটা দেখো, এই জায়গাটা বইটা একটা অঙ্ক আসছিল, এখানে বলা হচ্ছে কি দেখো, বলা হচ্ছে যে তোমার যদি এমন হয় যে ভূমি থেকে এইচ উচ্চতায় 300 মিটার উচ্চতা একটা বস্তু নিচের দিকে পড়তেছে, মানে ধরো এরকম একটা জায়গায় একটা বস্তু আছে, এটা ধরো ভূমি, এটা ধরো ভূমি, এই উচ্চতাটা এটা হচ্ছে 300 মিটার। তো 300 মিটার উচ্চতা একটা বস্তু নিচের দিকে পড়তেছে, আর তুমি কি চাইতেছো দেখো, তুমি চাইতেছো যে 500 মিটার দূরে থেকে, কত মিটার দূরে থেকে? 500 মিটার দূরে থেকে। তাহলে ধরো তোমাকে একটু দূরে সরাই নেই, হ্যাঁ, এই জায়গা থেকে ধরো এই দিকে এইখানে, তাহলে তুমি হচ্ছে এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ 500 মিটার দূরে তুমি আসো, তুমি চিন্তা করতেছো এই জায়গা থেকে আমরা একটা বন্দুক থেকে একটা গুলি ছুড়বো, হ্যাঁ, গুলি ছুড়বো, এবং আমরা চাই যে এই গুলিটা এই বস্তুকে আঘাত করুক, ওকে, এই বস্তুকে আঘাত করুক। প্রশ্নটা হচ্ছে যে এইখান থেকে গুলিকে কত কোণে নিক্ষেপ করতে হবে, এটা হলো প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, ধরো তুমি যদি এখান থেকে গুলিটা ছোড়ো, তাহলে গুলিটা কি করবে? গুলিটা সামনের দিকে যাবে, এরকম করে যায়, ধরো এই জায়গায় এসে আঘাত করবে, রাইট? এরকম কোনো একটা জায়গায় এসে আঘাত করবে। তো এই যে যেখানে এসে গুলিটা আঘাত করলো, এই জায়গায় মনে করো আমরা বললাম যে টি সময় পর থিটা কোণে নিক্ষিপ্ত গুলি পড়ন্ত বস্তুকে আঘাত করে, এই জায়গায় কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পড়ন্ত বস্তু নিচে পড়তেছে, আর একটা হচ্ছে প্রাস এদিকে যাচ্ছে। তো টি সময় পরে প্রাস যাবে, ওই একই টি সময়ে পড়ন্ত বস্তু নিচের দিকে পড়বে, এবং এই দুইজনের মিলিত স্থান হচ্ছে ধরো এটা যদি মিলিত স্থান হয়, তাহলে বলো এই যে পড়ন্ত বস্তু কত নিচে পড়ছে? এইটুকু নিচে পড়ছে। ধরো এই উচ্চতাটা আমরা, এই যে দূরত্ব এটা বললাম এইচ, তাহলে পড়ন্ত বস্তু এইচ মিটার নিচে নামে। আর প্রাস সেটা কতটুকু উপরে উঠছে? এইটুকু প্রাসের উচ্চতা হচ্ছে দেখো 300 থেকে এইচ বাদ দিলে যেটা হয় সেটা, রাইট? বোঝা যাচ্ছে কি না? বইলো, বুঝতে পারছো? এবার আমাকে বলো এই যে টি সময়ে পড়ন্ত বস্তুর জন্য এইচ কত? পড়ন্ত বস্তুর জন্য এইচ সমান কি? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, রাইট? সো আমি এটা সিম্পলি, ইউ তো 0, রাইট না? তাহলে এটা লিখতে পারো হচ্ছে কি হাফ জি ইন্টু টি স্কোয়ার, ঠিক আছে? জাস্ট এটা লিখতে পারি আমি হাফ জি টি স্কোয়ার, টি সময় পরে এটা হইল। এবার চিন্তা করো তো এই যে প্রাস, এইটা ওই টি সময়ে কত দূরত্ব অতিক্রম করছে? এক্স বরাবর 500 মিটার না, তাই না? তাইলে এবার আমাকে বলো এই যে গুলির জন্য আমি কি লিখতে পারি? গুলির জন্য তুমি কি লিখতে পারো বলো তো? গুলির জন্য তুমি লিখতে পারো যে এই যে 500 এক্স অক্ষ বরাবর, এই 500 এক্স অক্ষ বরাবর গুলির যে সরণ, সেটাকে তুমি লিখতে পারো 500 সমান এর যে আদিবেগ ধরো ভি নট, মনে করো ভি নট আদিবেগে গুলিটাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটা তুমি 500 সমান লিখতে পারো কি বলো তো? ভি নট, যেহেতু সমবেগ, ভি নট কস থিটা ইন্টু ওই যে টি সময়, সিম্পল 500 সমান এটা লেখা যায়। আচ্ছা, ওয়াই সমান কি লেখা যায় বলো তো? ওয়াই সমান কি লেখা যায়? তাহলে ওয়াই সমান প্রাসের জন্য তুমি লিখতে পারো হচ্ছে ওয়াই হচ্ছে 300 মাইনাস এইচ, রাইট? ওয়াই 300 মাইনাস এইচ, ওয়াই হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার,
ইউটি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত ছিল বলো, ভি নট সাইন থিটা। তাহলে ভি নট সাইন থিটা এটা হচ্ছে ইউ ইন্টু টি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? এই হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। হ্যাঁ, ইন্টারেস্টিং। দেখো এইটুকু আসলে, এই যে এটা আসলে পরন্ত বস্তুর এইচ না, তাই না? এটা হচ্ছে পরন্ত বস্তুর এইচ। তাহলে আমি এটা এইচ যদি ধরি, তাহলে এটাকে এইচ লিখতে পারো তুমি, এটা হচ্ছে এইচ। সো এইচ হইলে এই এইচ আর এই এইচ কিন্তু কাটা যাবে। ক্লিয়ার? সুতরাং তোমার কাছে কি থাকে? তোমার কাছে থাকে হচ্ছে, দেখো তোমার কাছে থাকে হচ্ছে 300 সমান ভি নট সাইন থিটা টি, ভি নট সাইন থিটা টি। ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেখো আমি দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে এই জায়গাটাতে আর একটা হচ্ছে এই জায়গাটাতে। ওকে, এটা মার্ক করো তো। এটার নাম দাও 2, এটার নাম দিলাম 1। ধরো 1 আর 2 ভাগ করে দাও, 1 আর 2 ভাগ করে দাও, কি হবে? তাহলে আমি যদি 1 আর 2 ভাগ করি, 1 ভাগ 2 কি লিখতে পারো? লিখতে পারো হচ্ছে 300 ডিভাইডেড বাই 500 ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি ডিভাইডেড বাই ভি নট কস থিটা টি। সো এই পাশ থেকে টি টি ক্যান্সেল, ভি নট ক্যান্সেল, সো দ্যাট ইজ tan থিটা। সো তোমার কাছে থাকে হচ্ছে tan থিটা সমান, এটা কাটা যাবে না, 3/5, 300/500, 3/5। খেয়াল করছো? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং, রাইট? এই যে tan থিটা 300/500, 300 মানে কি? এই যে এইটুক না, আর 500 হচ্ছে এইটুকু না? তুমি চিন্তা করে দেখো তো, আমি যদি এরকম একটা ত্রিভুজ চিন্তা করি, ধরো এই জায়গা থেকে এই যে থিটা কোণে নিক্ষেপ করছো, এই জায়গায় আসছি, এই যে ত্রিভুজটা আছে না, মার্ক করো, এই যে ত্রিভুজটা আছে, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই ত্রিভুজের tan থিটাই বের করছি না আমি আসলে, বোঝা যায়? হ্যাঁ, তার মানে এই অ্যাঙ্গেলে তোমাকে নিক্ষেপ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, এই যে ইনিশিয়াল ভেলোসিটির যে ডিরেকশান, সেই ডিরেকশানটা এক্স্যাক্টলি আমার পরন্ত বস্তু আগে যে অবস্থায় ছিল আদিতে, সেই জায়গার দিক বরাবর না? এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। যখন তুমি কোনো পরন্ত বস্তুকে নিচের দিকে পড়তেছে, এটা তুমি আঘাত করতে যাচ্ছ, তাইলে ইনিশিয়ালি তোমাকে তাক করতে হবে কোন দিকে? জাস্ট পরন্ত বস্তু বরাবর। বোঝা গেছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, এখানে ভেলোসিটির কোনো পার্ট নাই, আছে? ভেলোসিটির কোনো পার্ট নাই, থিটায় ভেলোসিটির কি নাই বলো? পার্ট নাই। তাহলে আমরা একটু কাজ করব। হ্যাঁ, এই জিনিসটা তো একটু সিমুলেশন দেখাই একটা, দেখো ছোট্ট সিমুলেশন, এটা দিয়ে শেষ করবো, কেমন? এটা দিয়ে শেষ করবো। ওকে, সো কাইনেমেটিক্স আমি যেতে চাচ্ছি হচ্ছে লেটস সে এই জায়গায়। ওকে, এখানে দেখো, এখানে আমাদের প্রবলেম যেটা, ওকে নিচে নামাই নি, রাইট। সো দ্য প্রবলেম ইজ, এখানে একটা মানকি আছে দেখতেছো, এই জায়গা থেকে তুমি হচ্ছে গুলি ছুড়বা, মানকি নিচের দিকে পড়বে। আমি যদি ফায়ার করি, দেখো এই যে বানরটা নিচের দিকে পড়তেছে, আর আমার প্রাস যেটা সেটা সামনের দিকে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বানর, এই বানরের এই জায়গায় দেখো, এর বডিতে এই জায়গায় একটা সাদা ডট আছে, এই যে এখানে। তোমাকে যেটা করতে হবে, গুলি যখন তুমি ছুড়বা, বানরের ঠিক ওই সাদা ডটে আঘাত করতে হবে। যদি আঘাত করতে পারো তাহলে দ্যাট উইল কাউন্ট অ্যাজ এ সাকসেস, যদি না পারো তাহলে এটা ফেইলিয়ার। ঠিক আছে? ওকে, আমরা অলরেডি জানি যে তুমি যদি এই সাদা জায়গায় আঘাত করতে চাও,
তাইলে ইনিশিয়াল অ্যাঙ্গেল তোমার এমন হইতে হবে যেন এটা ডিরেক্টলি এই সাদা জায়গাটাকে টাচ করে। মানে যদি গ্র্যাভিটি না থাকতো তাহলে তো বানর নিচে পড়তো না, বানর ওখানেই থাকতো। আর গ্র্যাভিটি না থাকলে আমার প্রাস সোজা এই লাইন বরাবর যাইতো। আমি যদি অ্যাঙ্গেলটা করি, অ্যাঙ্গেলটা যদি বাড়াই, এই যে এই লাইন বরাবর প্রজেক্টেড হইতো, তো এই লাইন যদি গ্র্যাভিটি না থাকে আমার প্রাস সোজা এই লাইন বরাবর যাবে, আর গ্র্যাভিটি না থাকলে বানর পড়বে না, তাহলে সোজা তুমি নিক্ষেপ করতে পারতা। সেম জিনিস হবে যদি গ্র্যাভিটি থাকে। গ্র্যাভিটি থাকলে বানর যে রেটে নিচে নামবে আমার প্রাসও সেই রেটেই নিচে নামবে। সো ইটস দ্য সেম থিং। তার মানে এই বরাবর আমি যদি আঘাত করি তাহলে এটা বানরকে আঘাত করা হবে। এবং একটু আগে যে ম্যাথটা আমরা করছি সেখান থেকে আমরা দেখছিলাম যে এটা অ্যাকচুয়ালি এই উচ্চতাটা 300 ছিল, আর এইখান থেকে এইটুকু এইটা আমাদের ছিল হচ্ছে 500 এবং অ্যাঙ্গেল যেটা এটা আমরা পাইছিলাম হচ্ছে tan ইনভার্স এই যে লম্ব বাই ভূমি, মানে tan থিটা দিয়ে সম্পর্কটা ছিল। একটু আগে যে ম্যাথ করছো সেটা এটা ছিল। এবং এখানে দেখছো ইনিশিয়াল ভেলোসিটির কোনো পার্ট ছিল না। খেয়াল করবো আমরা একটু পরে যে ইনিশিয়াল ভেলোসিটির আসলে কেন পার্ট নেই। তাহলে আমি যদি এই অবস্থায় ফায়ার করি, উই আর শিওর যে এটা মানকির ওই স্পটটা, যেটা সাদা যে স্পট, এই স্পটটাতে আঘাত করবে। লেটস ফায়ার ইট। এটা যাচ্ছে সাকসেস, তাই না? ভেরি গুড। ভেলোসিটি যদি বাড়াই কি হইতো দেখো তো, একটু আমি ভেলোসিটিটা বাড়াই। ধরো এখানে তো 30 আছে, এটাকে ধরো 42 করে দিলাম। হ্যাঁ, তাহলে আবার যদি ফায়ার করো, ইটস আ সাকসেস। এভরি টাইম ইট উইল হিট দ্য মানকি, যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেলটা ঠিক আছে। বোঝা যায় কিনা বলো? ঠিক আছে, যতক্ষণ অ্যাঙ্গেলটা ঠিক আছে ততক্ষণ পর্যন্ত এটা বানরকে আঘাত করবে। এখন ইনিশিয়াল স্পিড বেশি হওয়ার কারণে কী হয়েছে, একটু উপরে আঘাত করছে, তাই না? ধরো আগে আঘাত করছিল মনে হয় এরকম জায়গায়, এখন একটু উপরে। তুমি যদি আরও ইনিশিয়াল ভেলোসিটি যদি আরও বাড়াও, আঘাত করবে না। অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, সরি, অ্যাঙ্গেলটা আমি একটু চেঞ্জ করতেছি আবার। ধরো সো অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে আমাদের এইরকম। তো ইনিশিয়াল ভেলোসিটি আমি বাড়াইছি। এবার যদি ফায়ার করো, দেখো এটা আঘাত করছে। এভরি টাইম ইট উইল হিট। তুমি ভেলোসিটি যদি আরও বাড়াও, ফায়ার করো, আরও উপরে যায়, আরও উপরেই বানরকে এটা আঘাত করবে, তাই না? ভেলোসিটি যদি কমাই তাহলে এটা নিচের দিকে এসে আঘাত করবে, তাই না? নিচের দিকে এসে আঘাত করবে। এখন একটা জিনিস বলো, মিনিমাম কত স্পিডে এই বন্দুক থেকে গুলি ছাড়লে এইটা বানরকে আঘাত করতে পারবে? আগের যে ম্যাথটা করছো, মানে যে কোনো স্পিডে ছুড়লেই হবে না, একটা মিনিমাম লিমিট আছে। ধরো আমি যদি এই স্পিডে যদি ছুরি, এটা কত 11.5 স্পিডে ছুরি, সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক আছে, এবার দেখো ফায়ার করে দেখো, এটা তো কখনোই বানরকে আঘাত করতে পারবে না, রাইট? সো দেয়ার ইজ আ লিমিট। এই যে V0, এই V0-এর মিনিমাম ভ্যালু কত হবে, V0-এর মিনিমাম ভ্যালু কত হবে এই প্রশ্নে সেটা কিন্তু ছিল না। ছিল এই প্রশ্নে? সেটা ছিল না। বাট এটার একটা লিমিট আছে। বাসায় যেটা করবা সেটা হচ্ছে এই কন্ডিশনে V0-এর মিনিমাম ভ্যালু কত হইতে হবে যাতে করে এইটা এই পড়ন্ত বস্তুকে আঘাত করে, অবশ্যই আঘাত করে। অ্যাঙ্গেল এটাই, ঠিক আছে? অ্যাঙ্গেল নিয়ে আমাদের কোনো প্যারা নাই, অ্যাঙ্গেল আমরা বের করছি। আমাদের কথা হচ্ছে যে V0-এর ভ্যালু কত হলে, মিনিমাম কত হলে এইটা এই পড়ন্ত বস্তুটাকে আঘাত করতে পারবে। উত্তরটা বের করো, কমেন্টে জানাবা। ভালো থাকবা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।